হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি ভালো এবং সবসময় ভালোর দলে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু প্যারানরমাল কাহিনী ভূত এফএম শেয়ার করব। আজ ইচ্ছে হলো, তাই লিখতে বসলাম। তবে আজ শুধু একটাই ঘটনা বলবো। আপনাকে অনুরোধ করছি আপনি লিসনারদের আমার এক্সপেরিয়েন্সটা পড়ে শোনান। আমার নাম সীমান্ত রায়, ঢাকা ইউনিভার্সিটিতে আছি এবং ঢাকা ইউনিভার্সিটি থেকেই ঘটনাটি পাঠাচ্ছি। এখন সরাসরি ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্টাফ কোয়ার্টারে থাকতাম। সঙ্গত কারণেই আমি এলাকার নামটা উল্লেখ করছি না। আমাদের বাসাটা ছিল বিল্ডিং এর 3 তলায়, আর একই বিল্ডিং এর 2য় তলায় থাকতো আমারই এক দূরের সম্পর্কের মামা। এই ঘটনাটি মূলত আমার মামা এবং আমার মধ্যেই ঘটে। মূল ঘটনা বলার আগে মামার সম্পর্কে কিছু বিবরণ দেওয়া দরকার। তাহলে আপনাদের ঘটনা বুঝতে সুবিধা হবে। মামা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এমপ্লয়ি। তাদের ফ্ল্যাটে শুধু তারা 2 ভাই বোন থাকতো। মামার বয়স ছিল 55 বছর আর ওনার বোনের বয়স ছিল 50 বছরের মতো। শুনতে অবাক লাগলেও তারা কেউ বিয়ে করেননি। স্বাধীনতা যুদ্ধে 25শে মার্চ কালো রাত্রে ওনার বাবাকে নির্মম ভাবে হত্যা করা হয় এবং মামা ডান পায়ে গুলিবিদ্ধ হন, যার কারণে মামা শারীরিকভাবে অক্ষম ছিলেন। তারপর কয়েক বছর পর ওনাদের মাও মারা যান। মামা তার বোনকে অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার বোন ভাইকে একা ফেলে বিয়ে করবেন না। এটা তার প্রতিজ্ঞার মতো হয়ে দাঁড়ায়। এভাবে এক এক করে অনেকগুলো বছর পার হয়ে যায়, কিন্তু তাদের আর বিয়ে হয় না। এবার আসি মূল ঘটনায়। এটা ছিল 2003 সাল। আমি এইচএসসি পরীক্ষা পাশ করি, তাই মামার বাসায় মিষ্টি নিয়ে যাই। আমাকে ওনার ছেলের মতোই দেখতো, তাই আমাকে অনেক আদরও করত। সেদিন উনি আমাকে খুশি হয়ে কিছু টাকা দেন, কিন্তু সেদিন তার বোনের মন খারাপ ছিল, সে কান্না করছিল। পরে উনি আমাকে বলে, তোর মামার কোমর ব্যথা, কিন্তু সে ডাক্তার দেখায় না। মামাকে আমি বললাম যে মামা, আপনাকে ডাক্তার দেখাবো, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তারপর আমি মামাকে অনেক ডাক্তার দেখাই, কিন্তু ওনার কোমরের ব্যথা আর ঠিক হয় না। পরে একজন ডাক্তার ওনাকে এমআরআই করতে বলেন। অ্যাট লিস্ট ওনার রোগ ধরা খায়, অ্যান্ড ইট ওয়াজ বোন ক্যান্সার। ওনার কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ড ছিল, সেটা পুরোটাই ড্যামেজ হয়ে যায়, অ্যান্ড ইট ওয়াজ দ্য লাস্ট স্টেজ অফ ক্যান্সার। ওনার যে মেরুদণ্ড ছিল সেটা ক্যান্সারের জীবাণু এমন ভাবে যেটা হয় সেটা যে খায়, যে ওনার হাড়ের ভেতর আর কিছু অবশিষ্ট রইল না। সাপের খোলস যেমন ওনার মেরুদণ্ডটা সেম সেরকম হয়ে গেল, জাস্ট একটা আবরণ আছে, আর কিছুই নাই। ডাক্তারের আদেশ মতো তাই মগবাজার এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। ওনার যেহেতু কেউ নাই বোন ছাড়া, সিদ্ধান্ত হলো যে আমাকেই রাতে হসপিটালে থাকতে হবে। আমি রাজি হয়ে গেলাম, যেহেতু আমার এখন কোনো কাজ নেই। মামার রিপোর্ট দেখে ডাক্তার সময় বেঁধে দিলেন যে 1 মাস উনি জীবিত থাকবেন। তারপর আমি ওনার সাথে হসপিটালে থাকা শুরু করি। ইসল ভাই, কি বলবো, একজন মানুষকে দিনের পর দিন মৃত্যুর দিকে যেতে দেখলে কি পরিমাণ কষ্ট হচ্ছিল সেটা বলে বোঝানোটা খুবই কঠিন। যাই হোক, এইভাবে 20-22 দিন পার হয়ে গেল, আর আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কয়েকটি রাত নেমে আসলো, যার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। হসপিটালে থাকার এক রাতে আমি খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো বই পড়ছি। সে সময় আমার গোয়েন্দা কাহিনী, রবিনসন ক্রুশো, আরো অ্যাডভেঞ্চার মূলক বই পড়তাম। হঠাৎ দেখি রাত 1টার দিকে মামা কার সাথে যেন কথা বলছে। কথা বলতে বলতে এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমি মামাকে বেশ কয়েকবার ডাকার পর উনি আমার দিকে তাকালেন এবং শান্ত হলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে মামা বেড থেকে উঠতে পারতেন না, ওনার সবকিছু বেডে করতে হতো। পরদিন মামাকে জিজ্ঞেস করলাম, কার সাথে কথা বললেন কাল রাতে? উনি কিছুই বলতে পারলেন না, কারণ প্রতিদিন তার স্মৃতিশক্তির লোপ পাচ্ছিল। পরদিন রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ শুনি কে যেন কান্না করছে। আমি মোবাইলের সময় দেখলাম, তখন রাত 2টা বাজে। আমাদের রুমে শুধু একটি ডিম লাইট জ্বলছে। কাঁচা ঘুম ভাঙার কারণে রুমটা পুরো অন্ধকার লাগছিল আমার কাছে। কয়েক সেকেন্ড পর আমি স্পষ্ট শুনতে পেলাম কে যেন কাঁদছে, এবং সাথে সাথে আমি মামার দিকে তাকালাম, দেখলাম উনিও কাঁদছেন আর কার কাছে যেন ক্ষমা চাচ্ছেন। এই দৃশ্য দেখে আমি ঘাবড়িয়ে যাই এবং ভয়ে চোখ বন্ধ করে ফেলি। আমি মনে মনে ভাবি, এই রুমে আমি আর মামা ছাড়া কেউ নাই, আর আমি নিজে ছিটকানি লাগিয়ে ঘুমিয়েছিলাম। মামার শরীরের যে অবস্থা, সে কোনোভাবেই দরজা পর্যন্ত যেতে পারবে না দরজা খোলার জন্য। তাহলে কার সাথে কথা বলছিল মামা? আমি সাহস করে আবার চোখ খুলি। এবার যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই দরজার সামনে একটা লম্বা কালো কি যেন দাঁড়িয়ে আছে,
আমি ঈশ্বরের নাম জপ করতে থাকি আর ভয়ে মামার শরীর থেকে প্রচুর ঘাম ঝরতে থাকে। আমি আবার চোখ বন্ধ করে ফেললাম আর ভাবলাম, যাই হোক, আজ আর চোখ খুলব না। বেশ কয়েক মিনিট পর কান্নার শব্দ থামলো। রাসেল ভাই, বিশ্বাস করেন আমি সারা রাত ঘুমোতে পারলাম না। পরদিন ভাবলাম আমি আর হসপিটালে থাকবো না, তাই বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ভাবলাম, এটা কি ছিল? এটা কি আমার হ্যালুসিনেশন বা অন্য কিছু, নাকি অন্য কিছু? যাই হোক, পরদিন মামার সাথে থাকার জন্য ওনার অফিসের এক কলিগ রাজি হলেন, বাট উনি এক রাত থাকবেন, এর বেশি উনি থাকতে পারবেন না বলে উনি আগেই জানিয়ে দিয়েছিলেন। তখন আমি আমার সন্দেহ দূর করার জন্য আবার সিদ্ধান্ত নিলাম যে পরদিন থেকে আমি থাকবো। হসপিটালে আমি আবার গেলাম। সেদিন তেমন কিছু ঘটল না। দেন আমি ক্লিয়ার হয়ে গেলাম যে এটা আমার হ্যালুসিনেশনই ছিল। যদি তাই হতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু তা হয়নি। সামনে আমার জন্য অপেক্ষা করছিল আরো ভয়ানক কিছু। পরদিন রাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম এবং হঠাৎ গভীর রাতে আমার গরম লাগছিল। আমি ঘুমের মধ্যে ফ্যানের দিকে তাকিয়ে দেখলাম ফ্যান বন্ধ, প্লাস ডিম লাইটও জ্বলছে না। তখন ভাবলাম কারেন্ট চলে গেছে, কিন্তু আমাদের রুমে মাত্রাতিরিক্ত গরম ছিল, যার কারণে আমি উঠে বসলাম। কিছুক্ষণ পর মামা বেডের দিকে তাকালাম এবং দেখলাম মামা বেডে নেই। সাথে সাথে আমার হৃৎপিণ্ড ধুপ করে উঠল। যেখানে মামা বসতে পারে না সেখানে উনি কোথায় গেল? আমি আমার দু চোখ ভালোভাবে কচলিয়ে আবার দেখার চেষ্টা করলাম, কিন্তু সেই একই এতই অন্ধকার ছিল যে আমার বেড থেকে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছিল না। তাই আমি একটু সাহস করে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু সামনে গিয়ে দেখি সত্যি বেডে কেউ নেই। তখন আমার হৃদয়ের স্পন্দন আরো বেড়ে যায়। আমি ঘেমে একাকার হয়ে যাই। হঠাৎ দেখি মামা বেডের এক পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। রাসেল ভাই, মামার দিকে তাকাতে আমার মনে হলো আমার Exclusively স্কিন on আমার গলায় আটকে গেছে। arsenal.com. যা দেখলাম তা ছিল এরকম, মামার গায়ে কোনো কাপড় ছিল না আর শরীরের সব শক্তি দিয়ে কাকে যেন উনি মারার চেষ্টা করছিলেন, কিন্তু মারতে পারছেন না। আমি ওনার এই অবস্থা দেখে এক লাফে দরজার ওপর ঝাঁপিয়ে পড়ি এবং দরজা খুলে এক দৌড়ে অন ডিউটি নার্সের ওখানে চলে যাই। আমি এতই ভয় পাই যে ওনাদের আমি কিছুই বোঝাতে পারলাম না, শুধু বললাম, এখনই আমার কেবিনে চলেন প্লিজ। নার্সটি সাথে একটি ওয়ার্ড বয়কে নিয়ে আমার কেবিনে আসলো। এসে দেখে রুম পুরো অন্ধকার, অথচ বাইরে সব লাইট জ্বলছে। আমি তখনই খেয়াল করলাম যে হ্যাঁ, কারেন্ট তো আছে, শুধু আমাদের রুমে নেই। তারপর ওয়ার্ড বয় তার টর্চ দিয়ে দেখলো মামা উল্টো দিকে ঘুমিয়ে আছে, অর্থাৎ যে দিকে বালিশ সেদিকে উনি পা দিয়ে রেখেছেন, আর ওনার কপাল থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। আমি তো ওনাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে গেলাম। তারপর নার্স আর ওয়ার্ড বয় মিলে ওনাকে সোজা করে ওনার মাথায় ব্যান্ডেজ করে দিলেন। নার্সটি বুঝতে পারছিলেন আমি ভয় পেয়েছি, তাই উনি আমাকে বললেন, তুমি আমার টেবিলে গিয়ে ফ্যানের নিচে বসো। নার্স 10-15 মিনিট পর আসলো এবং তারপর আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবু, বলো তো। তখন আমি সব বললাম। উনি সব শুনে বলল, মৃত্যুর আগে অনেকেই এরকম করে থাকে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। উনি আরো সান্ত্বনামূলক কিছু কথা বলে ওনার কথা শুনে আমার ভয় কিছুটা কমেছে, কিন্তু আমি সারা রাত ওনার সাথেই কথা বলে পার করে দিয়েছি। পরদিন সকালে আমি বাসায় চলে আসি, কারণ সারা রাত আমি থাকি সারা রাত আমি থাকি আর মামার বোন সারাদিন থাকে, এভাবেই চলছিল হসপিটালে থাকা। পরদিন আমি আবার সন্ধ্যায় হসপিটালে যাই, গিয়ে দেখি আজ মামাকে অন্য রুমে শিফট করা হয়েছে, কারণ হিসেবে বলা হলো ওই রুমে কারেন্টের সমস্যা। এই কথা শুনে আমি অনেক খুশি হলাম, মনে হলো অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। কিন্তু রাসেল ভাই যে রুমটায় লাশ ঘরের পাশে ছিল সেটা আমাকে বলা হয় নাই। যাই হোক, যেদিন রাতে 11টার দিকে মামা বলল সীমান্ত ওই লোকটাকে জানালার পাশ থেকে, সেই দিন রাতে 11টার দিকে মামা বলল, সীমান্ত ওই লোকটাকে জানালার পাশ থেকে চলে যেতে বলো আর জানালাটা বন্ধ করে দাও। মামার এত পরিষ্কার কথা শুনে আমি তো মহা খুশি, কিন্তু সাথে সাথে খুশি ম্লান হয়ে গেল, কারণ মামা যে জানালা বন্ধ করতে বলল সেটা তো আগে থেকেই বন্ধ, প্লাস পর্দা ফেলা, আর সেখানে তো কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না। তখন আমি ভাবলাম মৃত্যুর আগে হয়তো মানুষ যমদূত বা এরকম কিছু দেখে যারা প্রাণ নিতে আসে। তখন আমি মামাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে আমি সবাইকে তাড়িয়ে দিয়েছি, জানালা বন্ধ করে দিয়েছি, আপনি ঘুমিয়ে পড়েন। সে সময় আমি গোয়েন্দা কাহিনী পড়তাম, তাই আমার কিউরিওসিটি জাগে যে পৃথিবীতে কি বলে কিছু আছে, সেটা দেখার একটা সুযোগ হয়তো হসপিটালে হয়ে যেতে পারে। তাই রাতে জেগে থাকবো বলে সিদ্ধান্ত নেই, তাই লাইট অফ করে ঘুমানোর ভান করে বিছানায় শুয়ে থাকি। কিন্তু অনেকক্ষণ কিছু না হওয়ার পর আমার ঘুম এসে পড়ে। মধ্যরাতে আমি আবার মামার কান্নার শব্দ পাই, আর আমার মামার দিকে তাকিয়ে দেখি মামা গঙিয়ে গঙিয়ে কাঁদছে এবং ওনার দুটো পা দুটি লোমশ হাত টেনে নিয়ে যাচ্ছে, টেনে প্রায় Once upon জানালার a time, there কাছে নিয়ে were গেছে। 3 তখন আমি সাহস করে beautiful বলি, কে girls ওখানে? who went to the তখন police হাতটা থেমে academy. যায় কয়েক সেকেন্ডের জন্য। তারপর আবার সজনে মামার দুপা ধরে বেড থেকে নিচে ঠেলে দেওয়া হয়। আমি অনেক চিৎকার করার চেষ্টা করলাম,
কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। মনে হচ্ছিল আমার গলার ভেতরে ফ্লাট লেগে তৎক্ষণাৎ কিছু আমাকে অনেক জোরে একটা ধাক্কা দিল এবং আমি senseless হয়ে পড়ি। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি আমার বাসার বিছানায় শুয়ে আছি আর মামা ওনার বিছানায় শুয়েছিলেন, কিন্তু ওনার কথা আমি আমার বিছানায় শুয়ে আছি আর মামা ওনার বিছানায় শুয়েছিলেন, কিন্তু ওনার কথা বন্ধ হয়ে গেছে। আমি ঠিক করি আমি আর হসপিটালে আসবো না। আমি বাসায় এসে আমি বাসায় আসা মাত্রই মামার বোন ফোন করে আমাকে জানায় যে মামা মারা গেছে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করবেন। অনেক চমৎকার একটা ঘটনা এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এরকম ঘটনা যদি আপনার জীবনেও থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদেরকে জানানোর নিয়মটা তো আপনি জানেনই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে SMS এর জন্য টাইপ করতে হবে ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি এরকম চমৎকার ঘটনা যদি আপনি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটি জেনে নিন, bhutfm@radiofurti.fm। ঈদ চলবে, আনন্দ খুশি সব চলবে, কিন্তু ভূত FM এর ঘটনা পাঠানো কিন্তু বন্ধ করা যাবে না এবং সেই ঘটনাগুলো রেগুলার চেক করা হবে। যাই হোক, আজকে আমি বলেছিলাম যে স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন এবং এই মুহূর্তে আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন। তার আগে আরেকবার জানিয়ে দিই, শুনছেন সবসময় রেডিও ফুলফিট হচ্ছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছির সাথে, আমার সাথে হচ্ছে মাসুম এবং আরো একবার সবাইকে ঈদ মোবারক। পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথির সাথে। আপনার নামটা একটু বলুন। ইসলাম, আমার নাম কাউসার, আমার পেশা ডোম। আমি ডোমে চাকরি করি। আমার বাপ দাদার পেশা ডোম, ওনারা ডোমে চাকরি করে। আর একটু জোরে বলতে হবে, হ্যাঁ? আচ্ছা, পরের কথাগুলো আর একটু জোরে বললেই হবে। আপনি তাহলে পেশাগতভাবেই এই পেশাটি বেছে নিয়েছেন এবং আপনি বলেছিলেন যে আপনার জীবনে আপনার শুধু আপনার জীবনে না, আপনার বাবার জীবনে, আমার বাবার জীবনে এবং আমার জীবনেও ঘটেছে অনেক ঘটনা। তো আমরা কোনটা দিয়ে শুরু করবো? আমার বাবারটা দিয়ে শুরু করি। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে সবাই হয়তো জানতে চাইবে যে এই যে রেগুলার আপনারা লাশ নিয়ে যে সমস্ত মানে আপনাদের কাজই তাই, আমাদের কাজই তাই, আমার লাশ নিয়ে সারাদিন কাটা ছেড়ে। ভয় লাগে না? মানে কোন সময় আমরা তো ছোট থেকে দেখছি আমার বাপ দাদারা এই রে করে, আমরা তো ছোট থেকে যখন দেখছি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আসলে কি কখনো কখনো ঝামেলা হয়? তার মানে ঝামেলা হয়, কিন্তু সবার সাথে সবকিছু শেয়ার করি না, মানুষ ভয় পায়। রাইট। এবং আপনার কি মনে হয় যে আসলে কিছু কিছু মানে যে সমস্ত ঘটনাগুলো ঘটে তার মানে আপনি এগুলো বিশ্বাস করেন? আমি এগুলো অবশ্যই বিশ্বাস করি, কারণ আমার চোখের সামনে ঘটনা ঘটছে। যেমন আমার আব্বা নিজে বলছে, আপনাদের কাছে মিথ্যা কথা বলতে পারেন, আমাদের কাছে মিথ্যা কথা বলছেন আমার বাবা। শুনি ঘটনাটা আমরা। ঘটনা হলো গিয়ে আমি ছোট থেকে বড় হয়েছি আপনার মেডিকেলে যে সরকার আমাদের কোয়ার্টার দিছে, কোয়ার্টার থেকে ছোট থেকে বড় হয়েছি, ওখানে থাকি আমরা। তো আমার বাপ দাদা সবাই আর কি এই কাজটার সাথে জড়িয়ে আছে। তো আমার ইচ্ছা ছিল না এই কাজে আমি থাকবো, তারপরেও যেহেতু বাবা করে আমার এই রাস্তা বাইছা নিতে হয়েছে। তো বাবা আমার মানে পড়ালেখা করার ইচ্ছা ছিল, পড়ালেখা বেশি একটা করি নাই, 5-6 পর্যন্ত পড়ছি আর কি। আর বাকি সময় বাবার সাথে আর কি সময় দিতাম। আচ্ছা। তো বাবার সাথে সময় দিতাম, তো বাবা বলতে চাইতো না। বাবারে বললাম একদিন যে বাবা, আমার জীবনে তো একটা ঘটনা ঘটছে, তোমার জীবনে কোনো ঘটনা আসেনি? তো বাবা বললো হ, আমার কাছে আছে। আমি বললাম কি কি ঘটনা তোমার? তো বাবা বলল যে একদিন একটা লাশ আসছে, তো লাশটা হলো গিয়ে একটা মেয়ের লাশ। তো মেয়ের লাশ, তো লাশটা তাড়াতাড়ি আর কি পোস্টমর্টম করে রিপোর্টটা তাড়াতাড়ি দিতে হইব। তো বাবা 2জন লোক কাজ করতো, তো 2জনের মধ্যে একজন আবার আসে নাই। তো বাবা চিন্তা করলো, ও জন আসে নাই, তো কাজটা আমার একাই করতে হইব, তো আমি একাই করি, যেহেতু রিপোর্টটা তাড়াতাড়ি দিতে হইব। তো বাবা যেটা ইম্পর্টেন্ট লাশটা আপনার ট্রলিতে রাখা হয়, আর বাদ বাকি যে লাশ থাকে অলরেডি 4-5টা লাশ তো নিচে থাকেই, যেহেতু যেটা দরকার ওইটাই আগে দেয়। তো ওই যেটা ইম্পর্টেন্ট লাশটা, ওই লাশটা ছিল একটা মহিলার লাশ। ওই লাশটা আপনার ট্রলির উপরে রাখা আছে। তো বাবা যখন গেল, তো আমাদের বাসায় যেটা বলে আর কি, বড় যেটা শার্ট থাকে ব্যাপারী শার্ট বলা হয়, ওই ব্যাপারী শার্টটা লাল থাকে। ওই লাল শার্টটা যখন বাবা পরছে, মানে পর অবস্থায় গেছে, যাওয়ার পরে তো লাশটা থেকে ট্রলির মধ্যে আছে। তো লাশটা যখন দেখলো, বাবার কাছে খুব ভয় লাগছে যে আমি এতদিন ধরে এই কাজ করি, কোন সময় আমার ভয় লাগেনি, আজকে আমার হঠাৎ করে ভিতরে কিরকম গা শিরশির দিয়ে উঠছে। আগে থেকে উনি কিছু একটা বুঝতে পারছে, মানে কিছু একটা ওনার হয়েছে আর কি। তো উনি দেখলো যে রাস্তা থেকে ভয় পাওয়ার পর বাবা চিন্তা করলো, আমি তো এই কাজ করি, কোনো ব্যাপার না, এটা আমার কাছে চলে। তো বাবা কি করলো, অলরেডি যত যন্ত্রপাতি আছে সবকিছু নিয়ে একটা টেবিলে আছে, সাইডে একটা টেবিলে রাখলো, আর আপনার যে লাশটা টেবিলে রাখা আছে। তো বাবা ওই অলরেডি কাজ শুরু করার পরে কিছু কাজ করার পরে যখন আরেকটা আপনার কাজ করতে ঘুরছে, মানে যন্ত্র কি জানি দরকার একটা আনতে গেছে, তখন আপনার হিসাবে বলে রাখা ভালো যে মানুষ মরার পর কিন্তু হাত পা শক্ত হয়ে যায়। আর যে লাশটা আইছে, ওই লাশটা কিন্তু আপনার কিছুক্ষণ হইব আর কি আইছে, মানে মারা গেছে কিছুক্ষণ হইব, যে কারণে হয়তো মরছে। তো হাত পা সোজা হয়ে আছে, সোজা হওয়ার কারণে
তো বাবা আবার ঘুরতে মানে বাবার যে শার্টটা, যে বড় যে শার্টটা, ওই শার্টটা আবার টান লাগছে। তো বাবা চিন্তা করলো টান যেহেতু লাগছে মনে হয় হয়তো টলির কাছে মানে আটকাইছে। তো বাবা এটা বাবা যেটা দেখবো বাবা নিজেও কল্পনা করতে পারে না যে আমি এই জিনিসটা দেখুন। তো বাবা যখন ঘোরার পর দেখে যে মহিলাটা বাবার শার্টটা এভাবে হাতের মধ্যে মুঠ করে ধরে রাখছে। তো বাবা অনেক টানাটানি করছে, ছুটে না। তো বাবা এক পর্যায়ে করলো কি, ওই শার্টটা বোতাম গুলা খুইলা ওই শার্টটা ওইখানে রাইখা বাবা দৌড়ে চলে গেল রেস্ট রুমে। আমাদের মর্গের পাশে আবার রেস্ট রুম আছে। আচ্ছা, ওই রেস্ট রুমে চলে গেল। চলে যাওয়ার পরে তারপরে বাবা করলো কি, দেখে যে 2-3 জন লোক বসে আছে। তো বাবা ওই মানে হাত পা কাঁপতাছে। তো ওই লোকজনকে বাবা বলতে চাইতেছিল। তো বাবা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বললো যে এরকম আমার সাথে এই ঘটনা করছে, আপনারা বিশ্বাস না করলে আমার সাথে আসেন। তো বাবার নিয়ে বাবা আর 2-3 জন লিয়া ওই রুমে গেল। যাওয়ার পরে দেখে আসলে আপনার বললে বিশ্বাস যাবে না, এমন একটা ঘটনা দেখে যে বাবার যে শার্টটা বাবা তো হাতের মধ্যে ঝুলে না রাখে দেখে ওই শার্টটা ওই লাশটার গলার মধ্যে পেঁচানো, এমন একটা অবস্থা। তো যখন দেখছে, দেখার পরে বাবা ওই কাজ আর করে নাই, বাবা আচ্ছা। বন্ধ করে আইসে বলছে। এটাই ছিল বাবার সাথে ঘটে। আর আপনার সাথেও একটা ঘটনা ঘটেছিল হ্যাঁ। নিশ্চয়ই, সেই ঘটনাটা একটু আমরা শুনে ফেলি তাহলে এখন। হ্যাঁ, আমার সাথে ঘটছে। আমি কাজ করি প্রায় মনে করেন 5 বছর যাবত। 2 বছরের মাথায় আমার সাথে যে ঘটনাটা ঘটছে, ঘটনাটা হলো গিয়া যে আমাদের যে লাস্ট আসে অ্যাম্বুলেন্সে করে আসে। তো আমাদের মর্গের থেকে মানে অ্যাম্বুলেন্সটা একটু দূরে রাখানো হয়, মানে ট্রলি দেওয়া জাস্ট নিয়ে আর কি মর্গে নিয়ে যাওয়া মর্গে যাবো। তো আমরা রীতিমতো 2 জন লোক আর কি আমরা থাকি, স্বপ্ন লাস্ট কাটা ছেঁড়া করি। তো 2 জন লোক আমি আর আরেকজন আছে। তো ওই আর আমি নিয়ে ওই অ্যাম্বুলেন্সে যখন আসলো, আসার পরে এই লাশের কাছে গেছি। যার পরে লাশটা ওই যে ড্রাইভিং যে করে যে চালায়, তো উনি আবার ছিল না। উনি আবার যে কোনো কারণবশত বাইরে চলে গেছে। তো যাওয়ার পরে তো আমরা গেছি 2 জন মিলা ওই লাশটা নিলে টলিতে আপনার উঠাইছি। আচ্ছা, টলিতে ওঠানোর পরে টলিতে ধাক্কায় নেতাছি। নেওয়ার পরে তো একটা জিনিস নিলে কিন্তু বার যে লাগে এটা বুঝাই যায়। যেহেতু সাধারণ বার যে লাগতেছে আমি বুঝাচ্ছি যে লাশ আছে। তো আমি এদিক সেদিক তাকাইছি যে আমার লগের যে লোকটা আছে ও আবার কি করছে, সামনের দিকে আগে চলে গেছে। আগে যে চলে গেছে পরে আমি একাই কিন্তু ধাক্কাতেছি। এটা ধাক্কানোর পরে তো এক পর্যায়ে দেখা গেলো যে আমার যখন মর্গের কাছাকাছি গেলাম, যখন আমার চোখটা যখন ওই টলির কাছে গেল, দেখলাম যে লাশটা নাই। তা আমি বললাম, আমি আবার বন্ধু লাগ দিছি, এই বেটা লাশ কই? তবে লাশ না 2 জন মিনিট উঠাইছি, লাশ তো নাই গা। আমি কই, কোন জায়গায় পড়ছে লাশ? লাশ তো পড়লে তো মাটিতে পড়লে তো পায়ের মধ্যে তো বাঁচবো। হ্যাঁ, কই গেল লাশ? তো কয়, আয় একটু খুঁজে দেখি। তো আমরা ওই খালি টলি নিয়ে আবার খুঁজতাছি লাশটা কই পড়লো। তো দেখলাম লাশটা কোথাও নাই। তো আমরা কি করলাম, আবার ওই ফেরত গেলাম আপনার ইয়ের মধ্যে, ওই অ্যাম্বুলেন্সের সামনে ফেরত দিলাম। যাওয়ার পরে দেখি অ্যাম্বুলেন্সের সামনেই ওই লাশটা রাখা, ভিতরেই রাখা আর কি। তো ওই যে অ্যাম্বুলেন্স যে ড্রাইভিং করে ওই লোক কিন্তু জানে না এইসব কোনো ঘটনা। আচ্ছা। ওই লোক উনি কিছুই জানেন না? উনি কিছুই জানেন, উনি তো ছিলই না জায়গা মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি কিছু জানে না। তো ওনার যদি এখানে ওই সময় এই কথাটা বলি, উনি কিন্তু খুব ভয় পাইবো। যেহেতু আমরা লাশ নিয়ে কাটা ছেড়ে এগুলা করি, আমাদের অভ্যাস আছে। রাইট। ওনাদের তো কোনো অভ্যাস নেই। তো উনি কি করছে কিছু জানে না। তো উনি বললো যে মামা লাশ নিলেন না? আমি বললাম হ্যাঁ মামা, লাশ তো লিতে যাইছি আমরা। তো আমরা 2 জন শুধু এই ঘটনাটা জানি যে আমাদের সাথে যে ঘটনাটা করছে। তো আমরা কি করলাম, লাশটা আবার সেরকম করে আগের মতো করে লাশটা নিলাম। নেওয়ার পরে আমরা নিয়ে গেলাম। তো 2 জন ভিতরে খুব ভয়। তো আমরা ওই দিন রাত্রে আর আমরা কাজ করলাম না, কারণ আমাদের একই চিন্তা যে আমি এতদিন যাবৎ কাজ করি, কোনো সময় কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই, আজকে এটা কি ঘটলো? সারা রাত আমার ঘুম মানে। লাশটা ওই ভাবে রাইখা আমরা চলে আসছি। আসার পরে তারপর আমি এখন পর্যন্ত এটা ব্যাখ্যা খুঁজে পাইনি যে আমি কি দেখলাম। কি দেখলেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো মানে বুঝতেই পারছি যে ব্যাপারটা আপনার সাথেও ঘটেছে, এবং শুধু আপনার বাবার যে ঘটনাটা শুনলাম আমরা, সেটাই না, আপনার জীবনেও ঘটেছে। হয়তো দেখা যায় যে অনেকের জীবনে হয়তো এরকম ঘটনা ঘটে যারা আপনারা এই পেশার সাথে যুক্ত। তো এমনিতে ঈদের শুভেচ্ছা আপনাকে, এবং আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক। আর সেই সাথে এই যে আমরা ভূত এফএম এ বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করি, এবং আপনিও বললেন যে আপনি আসলে বিশ্বাস করেন। হ্যাঁ, বিশ্বাস করেন। তো আপনার কিছু বলার আছে? আপনি যেহেতু নিজে অভিজ্ঞতা অর্জন করেছেন, বা আপনি নিজে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন, যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? এখানে আমার বলার আছে, যারা এই জিনিসগুলো দেখছে তারাই বিশ্বাস করবে, অথচ যারা দেখে নাই ওনাদের কোনো বিশ্বাস করা যাবে না। আমি যেহেতু নিজে এটা দেখছি, আমার বাবার মুখ থেকে শুনছি, আমি বিশ্বাস করি। অনেক নিচেলার আছে যারা শুনে, অনেকে মনে করে যে এটা ভাউতাবাজি বা এটা বানিয়ে বলে, আসলে সেটা কিন্তু না। আমরা আমি যে এখানে আসছি, এটা সাদ বাই রিকোয়েস্টে আমি আসছি, কারণ এইসব ঘটনা আমরা কাউকে বলি না, যেহেতু এটা পার্সোনাল ঘটনা। কিন্তু বললে অনেকে মেডিকেলে যায়, আবার অনেকে এই ভয়ে যাইতেও চাইবো না মেডিকেলে। এই কারণে আমরা কাউরে বলি না, আমাদের ব্যাপারটা আমাদের ভিতরে রাখি।
সাতবার রিকোয়েস্টে আমরা এই কথাটা বলছি। তো যার সাথে ঘটবো উনি বিশ্বাস করবো, আর যার সাথে না ঘটবো ওনাকে সারাদিন বেলাদা বুঝালেও বুঝবো না। সেটাই। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আমি জানি আপনি যেটা বলছিলেন যে আপনার আসার একেবারে ইচ্ছা ছিল না, আমরা অনেক অনেক এবং আপনি অনেক সময় নিয়েছেন। আপনি অনেকদিন ভাবতেই সময় নিয়েছেন যে আমি আসবেন কি আসবেন না, আসবেন কি আসবেন না। সেটাই। তো আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে ঈদ আপনার জীবনে অনেক আনন্দ বয়ে নিয়ে আসুক এবং এরকম কোনো ঘটনা আপনি যেন ফেস করতে না হয়। এবং যদি কোনোদিন কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই আরো একবার আপনাকে কষ্ট করে আমাদের এখানে আসতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম আপনার এতক্ষণ ধরে যে ঘটনাগুলো শুনলাম সেই ঘটনাগুলো শুনে অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে ভূত এফএম জমে গেছে। এবং আপনারাও যদি আমাদের সাথে আপনারা অনেক SMS পাঠাচ্ছেন এবং সেই SMS এর মধ্যে আপনারাও শেয়ার করছেন যে অনেকের কাছে ভালো লাগছে। তো যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে তারা আমাদের সাথেই থাকুন। আরো অনেক অনেক সব ঘটনা আছে আমাদের সাথে। আমরা একটা ছোট্ট ব্রেক নিব এবং ব্রেকে যাওয়ার আগে বলে দিই আমাদের SMS করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের সাথে ইমেইলের মাধ্যমে ঘটনা শেয়ার করতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটিও জানিয়ে দিচ্ছি bhutfm@radiofurti.fm। ঈদের মধ্যে আপনারা অনেক আনন্দ করবেন, আমি থাকবো, অনেক আশা নিয়ে থাকবো আপনাদের কাছ থেকে দারুণ দারুণ সব ঘটনা পাওয়ার। এবং আপনারা অনেকেই এই মুহূর্তে আমি প্রতি ঈদেই বলি যে অনেকেই দেশের বাড়িতে যাচ্ছেন এবং সেখানে যারা সিনিয়ররা রয়েছেন এই মুহূর্তে আছেন আপনারা তার সেই জায়গায়, এবং যারা সিনিয়ররা রয়েছেন তাদের কাছে Foot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনাদের সবাইকে জানাচ্ছি আরো একবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর সেই জন্যই আজকে ভূত এফএম আমাদের সাথে উপস্থিত আছেন আমি আসলে কথা হারিয়ে ফেলছি বারবার করে। আমি অনেক বড় ফ্যান যে মানুষটির, যার গান শুধু না, যাকে মানুষ হিসেবে তিনি যা করেন তাই আমাদের সবার ভালো লাগে। এরকম একজন মানুষ আমাদের সামনে বসে আছে, আমার সামনে বসে আছেন। আমরা রেডিও যেহেতু দেখা সম্ভব না, কিন্তু একটু পরে ফিল করতে পারবেন যখন গলাটা শুনতে পারবেন। আমাদের সাথে বসে আছেন এই মুহূর্তে মাকসুদ ভাই। মাকসুদ ভাই, আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। আমাদের সবারই অনেক বেশি ইচ্ছা ছিল আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। প্রথমত আমি দেখেছি যে আমরা সবাই জানি যে শুধু গানের বাইরেও আপনার পড়াশোনার ব্যাপারে বিরাট একটা ব্যাপার আছে। তো এই সমস্ত ব্যাপারে কোনো সময় কি আপনার ইচ্ছে করেছে কিনা, বা কোনো সময় পড়েছেন কিনা, বা জেনেছেন, জানতে ইচ্ছে করেছে কিনা প্যারানরমাল ওয়ার্ল্ড বা আর একটা কোনো ওয়ার্ল্ড থাকতে পারে? আসলে যদি সত্যিকার অর্থ বলো, এটাই কিন্তু আমার বেঁচে থাকার, আমার জীবনের এই একটি পথ। সেটা হলো যে আমরা মানুষ হিসেবে আমরা যা কিছু চোখে দেখি, কানে শুনি, আমাদের 5টি ইন্দ্রিয়, চোখে দেখা মানে নাক, কান, ঠোঁট, মুখ, এবং এছাড়া আরেকটি ইন্দ্রিয় আছে সেটা টাচ। আমরা অনুভব করে ধরতে পারি, বুঝতে পারি, ধরলে বুঝতে পারি কেন এটা কি একটা সেলফোন, নাকি এটা একটা বোতল, নাকি এটা কোনো অস্ত্র। এই 5টা সেন্স। তো এছাড়া কিন্তু একটা ষষ্ঠীয় ইন্দ্রিয় কিন্তু আছে, সেটা আমরা কেবলই অনুভব করতে পারি। কিন্তু ষষ্ঠীয় ইন্দ্রিয় বা 6 সেন্স আমাদের অনেক কিছু বলে দেয়। এবং আমাদের সঙ্গীত জগতে আমাদের কিন্তু পুরো বিষয়টাই কিন্তু ষষ্ঠীয় ইন্দ্রিয় নেই। কারণ আমরা যেটা করি, একটি গান, সে ফর ইনস্টেন্স একটি গান, কারণ শুধু আমি জানি যে এটার এই সবার মাথায় কিন্তু একটা কল্পনার চিত্র তৈরি হয়। এটা দুঃখের গান, আমার কাছে হয়তো আমি যে চিত্র তৈরি করেছি তার সাথে হয়তো তোমার মিলবে না। আবার তোমার কাছে যেটা একরকম মনে হচ্ছে সেটা কিন্তু আরেকজনের কাছে আরেক রকম মনে হতে। আবার দেখা গেল যে ভিডিও যেটা তৈরি হলো সেটা আরেক ডিমেনশন নিয়ে গেছে। তো ষষ্ঠীয় ইন্দ্রিয়র বিষয়টাই, এবার যদি আমি বলি ষষ্ঠীয় ইন্দ্রিয়র খেলাটাই হলো সঙ্গীত, তাহলে কিন্তু আমরাই সঙ্গীত যারা করি আমরাই কিন্তু প্যারানর্মাল জগতে বাস করি। তো এটা নিয়ে আসলে কনসিয়াসলি যে একটা অদ্ভুত কিছু জিনিস, কিন্তু খেয়াল করো যে অদ্ভুত বললাম। আমরা যখনই খুব নিজের কাছে খুব একটা ভালো লাগে তখন কিন্তু বলে ফেলি যে অদ্ভুত। মানে এটা অকল্পনীয় একটা জিনিস, এবং এটা ঠিক নর্মাল না। বা যে কোনো একজন লোক খুব একটা আমাদের সাথে ব্যবহারে যেটা বলে প্যারা নিল, তো আমরা বললাম যে কি আশ্চর্য, এটা প্যারা নিল, অদ্ভুত। হ্যাঁ, বা কেউ একটা খুব ভালো একটা কাজ করলো,
অদ্ভুত সুন্দর, কিন্তু ভূতটা কিন্তু থাকবেই। জি। হ্যাঁ, অতএব আমার মনে হয় যে এই এই জগৎটি আমরা অস্বীকার করতে পারি না, কারণ মানুষ যা কিছু করে তার মস্তিষ্ক দ্বারাই কিন্তু সৃষ্টি, একটা কনস্ট্রাক্ট, একটা মানে সে যে কোনো একটা সে একটা স্থাপনা করে, এবং মানুষ যা চিন্তা করে মানুষের কিন্তু সে জিনিস করাও সম্ভব। আর মানুষের কল্পনায় যা আসে এটা একেবারে যে ভুল সেটাও কিন্তু না। তো আমি মনে করি যে প্যারানর্মাল বা অ্যাবনর্মাল কিছু না, এটা এটা একেবারেই নর্মাল। তা আমাদের ষষ্ঠী ইন্দ্রিয়কে স্বীকৃতি দেওয়াটাই হলো পুরো বিষয়টা। আর মাসুদ ভাই, আমাদের আরেকটা জিনিস জানার খুব ইচ্ছা যে আপনার কাছে মানে একদম আপনার মতো করে যদি বলতেন যে ভয় জিনিসটা আসলে কি, আপনার কাছে কি মনে হয়? ভয় মূলত আমার হিসাবে কিন্তু 2-3 রকমের ভয় আছে, এর বাইরে কিন্তু আসলে কোনো ভয় নেই। একটি প্রথম যেটি সবচেয়ে বড় ভয়, সেটা সবচেয়ে বড় ভয় যেটা সবারই ভিতরে কাজ করে কম বেশি, সেটা মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়টা আসলে কোনো অর্থ হয় না কেন, এই ভয়টা আমার ছিল। তো ওই বাউলদের সাথে যেহেতু অনেক সময় কাটিয়েছি জীবনে, এক বাউল আমাকে ঠিক এই পয়েন্টটাই ধরতে পেরেছিলাম, আমি যে কোনো বিষয়টা খুব ভয় পেয়ে গেছিলাম। তো উনি আমার এই ভয়টা কাটিয়ে দিলেন, বলল যে তুই আসছিস কোথার থেকে তুই কি জানিস? আমি বললাম, না। তো যাবি কোথায় এটা নিয়ে এত চিন্তা কেন, এটা নিয়ে ভয় কেন? আসার সময় তো ভয় ছিল না, বাহ। যাওয়ার সময় কেন ভয় থাকবে? তো এই একটা সিম্পল মেসেজ একটা গ্রামের একটা বাউলের কাছ থেকে পেয়ে কিন্তু আমার অন্তত মৃত্যুর ভয়টা কেটে গেছে। কারণ এই মৃত্যুর ভয়টা হলো সবচেয়ে প্রাথমিক ভয়। দ্বিতীয় ভয়টা হলো যে সম্মান হারানোর ভয়, যে আমাদের একটি সব কম বেশি সম্মান আছে, সেই যে প্রতিটি মানুষ কিন্তু সম্মান পাওয়ার অধিকারী, সেই সম্মানের জায়গায় যদি একটু ভাষা লাগে, দাগ লাগে, হ্যাঁ, কোন একটা স্ক্যান্ডাল হয় বা কোন একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন সেই সম্মান হারানোর ভয় কিন্তু মানুষ প্রতি সবসময় কাজ করে, যে একটা কাজ করলাম, ইস এটা না করলেই পারতাম, ইস বেজ্জতি হয়ে গেলাম, এই যে বিষয়টা। আরেকটি হলো যে মানুষের যেটা আমরা আরবি ভাষায় বলি রিজিক, মানে যেটা আমাদের আমাদের আমরা কি করে চলবো, আগামীকাল আমাদের দিনটা কেমন যাবে, আমাদের পকেটে তো ফুটা পয়সাও নেই, কি করে চলবো। তো এই তিনটেই কিন্তু মূলত ভয়। এই তিনটা ভয়ের ভিতরে প্রথম ভয়টি হলো যে মৃত্যুর ভয়, সেটা কোনো ভয় না। আর মানে ঈশ্বর মোটামুটি মানুষকে তিনটি জিনিস, মানে অ্যাক্ট অফ গড, ঈশ্বরের মাত্র তিনটি কর্ম। একটি হলো হায়াত, আমাদের কতদিন কিভাবে বাঁচবো, কোন দিন কোন সময় আমাদের জন্ম, কোন সময় আমরা মারা যাবো, মৌত তা আমরা জানি না, এটা ঈশ্বরের হাতে। এবং তৃতীয়টা হলো রিজিক, আমরা আগামী দিনটা, আমি কোটিপতিও হতে পারি কিন্তু এমন কোনো গ্যারান্টি নাই যে আগামীকাল আমি না খেয়ে মরবো না, আচ্ছা। হ্যাঁ, বা আমি না খেয়ে মারা যাচ্ছি, কিন্তু এমন কোনো গ্যারান্টি নেই যে আগামীকাল আমার সামনে এক প্লেট পোলাও বিরিয়ানি এসে হাজির হবে না। তো এই তিনটা বিষয় কিন্তু মানুষের মূলত ভয়। এবং আরেকটা হলো যে ভয় পাওয়ার ভয় পাওয়ার ভয়। কিন্তু, এরকম কোনো ভয় কি কখনো পেয়েছেন যে যে আমরা যেটা বলি মানে যে আমরা অদৃশ্য যে যে যা কিছু আছে সেটা যে আমরা ভয় পাই, সেটা আমরা জিন বলি বা ভূত বলি বা যাই বলি না কেন, অন্য কোনো পৃথিবী থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসা কিছু, বা মৃত্যুর পরে কেউ হয়তো মৃত্যুর ওপারে চলে গেছে, সেখান থেকে যদি আবার সে কোনো সময় এসে দেখা দেয়, তখন যে ভয়টা আমরা পাই, এরকম কোনো ভয় কি কখনো কোনোদিন আপনি পেয়েছেন বা এরকম? অজস্র অজস্র? অজস্র অজস্র ভয় এর মনে ঢুকেছে। কেন আগে একটু ব্যাখ্যা করি যে ভয়ের মূল কারণটা হচ্ছে, ভয় তখনই মানুষের হয় যখন সে বিষয়ে তার জ্ঞান নাই। আমাদের পরীক্ষার কিন্তু সবারই ভয়, পরীক্ষা যখনই হয় কিন্তু এমন কোন লোক, ইস কি টেনশন আছে মাকসুদ ভাই, আমার খুব চিন্তায় পড়ে গেলাম, ভয় লাগতেছে ফেল করবো, এই যে বিষয়টা, এটা অর্থ কি, মানে যত প্রিপারেশনই নিই না কেন, কি প্রশ্ন আসে তা তো জানি না, আর আসতে পরে আমি ঠিক মতো উত্তর দিতে পারবো কিনা, এই যে ভয়, মানে ভয়ের ভয়ের ভয় এটা। আরেকটা ভয় হচ্ছে যে হঠাৎ করে আমি হেঁটে যাচ্ছি, হরতালের দিন, আমি কোনো কিছু আশাই করি রিক্সা দিয়ে ধুম করে একটা পাশে বোম ফুটলো। এখন সেরকম বোম আমি টেলিভিশনে অনেক দেখেছি, আমি লোকমুখে শুনেছি, আমি শুনেছি হাত পা ফুটে যায়, অনেক সময় মানুষ মারা যায়, কিন্তু আমার একেবারে কাছে একটা বোমা ফাটলো, আমার কিছুই হলো না, কিন্তু ওই যে একটা কাঁপুনি শুরু হবে এবং সে একটা ট্রমাটাইজড মানুষ হয়ে যায়, এর মূল কারণটা আমার সেই মানসিক প্রস্তুতি ছিল যে আমি এমন একটা ঘটনা ঘটতে পারে। আবার হয়তো রিক্সা দিয়ে যাচ্ছি বা হেঁটে যাচ্ছি, পট করে একটা লোক আমাকে ছিনতাই করলো। আমি জানি না ছিনতাইয়ের অভিজ্ঞতা তোমার আছে কিনা, ছিনতাই আমার জীবনে একবারই হয়েছে, আমার মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। আমি না 3 দিন 4 দিন ট্রমাটাইজ ছিল, কেন আমাকে ধরেছিল দা গলার রূপ। আমি একবার মনে করলাম যে না, একটু লেট মি রেজিস্ট হিম, আমি পারবো, কেন ছেলে পেলে বাচ্চা ছিল, আমি পারতাম হয়তো দুটা। আবার চিন্তা করলাম যে একটা আঁচ দিয়ে দিলি তো আমার গলা নেমে যাবে, বা একটা কিছু না হোক একটা ক্ষতি হবে, তাহলে নো পয়েন্ট বিং এ হিরো, কেন এটা এই হিরোইজম দেখার মতো কেউ নেই, এই 3টা ছেলে আর আমি।
এই হিরোইজম তারা গিয়ে বলবো না মাকসুদ ভাই আমাদের রেজিস্ট করছিল। তো মানে হলো যে জিনিসের জন্য আমাদের মানসিক প্রস্তুতি নাই, যে জিনিস হঠাৎ করে ঘটে, যেগুলো হঠাৎ করে ঘটে সেগুলো কিন্তু অঘটন বা দুর্ঘটনা দুটোই হতে পারে। তো ভয়টা কিন্তু সেখান থেকে আসে। তো আমার মনে হয় যে যেটা যেন আমাদের মানসিক কোনো প্রস্তুতি নেই, সেখানে আমাদের ভয় বেশি। সে যেই হোক, একটা সোলজার যখন যুদ্ধে যায় সেও কিন্তু একটু ভয় পায়, যদি তার ট্রেনিং আছে সবকিছু, তারপরে তো একটা ভয় থাকে। সেটা মরণের ভয়ও না, কিন্তু একটা কি জানি ভয় কাজ করে। এই হলো কথা। ওকে, তো আপনি বলছিলেন যে আপনার এরকম ভয়ের অভিজ্ঞতা হয়েছে। এরকম অদৃশ্য বা এরকম কোনো কিছু শক্তি বা কোনো কিছু, বা আমরা যেটাকে বলি একদম সরাসরি বলতে গেলে যেটা হয় যে মানুষ সাধারণভাবে যেটা বলে যে জিন বা ভূত বা এরকম কিছু, ছোটবেলায় থেকে শুরু করে বা কোনোদিন গল্প শুনে কোনো ভয় পেয়েছিলেন কিনা, বা এরকম কোনো কিছু আপনার জীবনে আছে কিনা? আসলে একটু একটু ব্যাখ্যা করি যদি কিছু সময় থাকে আর কি। সেটা হচ্ছে, ওই যে বললাম, মানে মানুষের অভিজ্ঞতার উপরে কিন্তু পৃথিবীতে কিছুই নেই। আর ভূত বলি বা জিন বলি, এটা কিন্তু আছে, অবশ্যই আছে, আমি বিশ্বাস করি। কারণ আমরা যদি ধর্মে বিশ্বাস করি, ধর্মের গ্রন্থে বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাদের এই যারা আমরা হেলে কিতাব, মানে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, মানে আমাদের একই স্রোত, একই ধর, একই বই, কোরআন এসে শেষে দেখি তো কোরআনে তো জিনের কথা লেখা আছে, জিনের অস্তিত্ব নিয়ে লেখা আছে, এবং জিন আছে। জিন বলেই কিন্তু কোরআন থেকে ছেড়ে দিয়েছে। এবং যেটাকে আমরা ভূত বলি বা পেতনি বলি ইত্যাদি ইত্যাদি বলি, এগুলো কিন্তু জিনেরই বিভিন্ন ধরনের সংস্কার। যেন মানুষের ভিতরে ভালো আছে, খারাপ আছে, মন্দ আছে, তো জিন জাতির ভিতরেও তাই আছে। মানে আমার খুব অল্প পড়াশোনার ভিত্তিতে আমি জেনেছি আর কি এটা। এবং প্রতিটি মানুষের জন্য প্রতিটি মানুষের জন্য 6টি করে জিন সৃষ্টি হয়েছে। তো আমি আবার যদি ওই 6টি জিন বলতে গেলে আমাদের 6টি, ওই 5টি ইন্দ্রিয় এবং 6টা হলো দুষ্টটা আর কি, যেটা 5টা আমরা সবসময় অনুভব করছি। 6 নম্বরটা সে কোন সময় চোখের সামনে লাভ দেবে সেটা আমরা জানি না। 5টা আমাদের সাথে সবসময় আছে, এটা আমাদের সাথে সবসময় থাকবে, আমাদের সমস্ত কাজকর্মেই থাকবে। হ্যাঁ, 5টা ইন্দ্রিয়, 6টা যে 6 নম্বরটা, এটাকে কিন্তু আমরা কখনই কোন সময় সে কোন দিক দিয়ে সে হাজির হয়, হ্যাঁ সেটাও কথা নাই, বার্তা নাই, ঘুমিয়েছে, ভয় লাগতেছে। তো আমার জীবনে সেরকম ধরতে গেলে আমার জন্ম কিন্তু নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জে যে সময়টা আমার জন্ম, তখন 60 দশকে যখন আমি বেড়ে উঠতেছি, তখন কিন্তু একটা অত কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। আমাদের রেডিও তখন ছিল আমাদের এক মন সোর্স অফ এন্টারটেইনমেন্ট। রেডিও শুনতাম, হয়তো গান শুনতাম, এই খেলাধুলা করতাম, এই। তো ছোটবেলায় আমাদেরকে প্রথম ভয়টা কিন্তু জিন ভূতের ভয় বাবা মাই দেয়। হ্যাঁ, একদম, এটা সত্যি তো কথা। বাবা আমাকে একদিন, আমি খুব চঞ্চল ছিলাম, দুষ্ট ছিলাম প্রচুর। তো দেখেছি আমি, আমার ঘুমানোর টাইম ছিল, মানে রাত 9টা বেজে গেছে, তুমি ঘুমাও নাই, সেটা মানে অনেক রাত, সেটা রাত 9টা, এই এখন 9টা বাজে মাকসুদ, তুমি এখনো ঘুমাও নাই? তো 9:30 বাজে, 10টা বাজে, আমার আর ঘুম নেই, আর সবাই ঘুমিয়ে পড়ছে, আমি দৌড় ধাপের উপরেই আছি। দেখেন ডাকলো, ভূত চিনিস? আমি বলি, বাবা ভয় লাগে। বলে, শোন ভূতের গল্প বলি, বাবার গল্প। কিন্তু আমাদের আদি বাড়ি কিন্তু আসাম। আমার বাবা মা দুজনে আসামের, আমি কিন্তু অসমের কথাও বলতে পারি। তো আসাম, যদি এই মুহূর্তে যাদের বলছে আসাম নিয়ে, কিন্তু মানুষের একটা খুব ধারণা যে ওটা ভূত পেতনির জায়গা, ওখানে কামাখ্যা আছে, ওখানে মানুষ গেলে জাদু করে আর আসতে পারে না, এই ধারণাগুলো কিন্তু সবার ভিতরে কাজ করে। এটা ভিজুয়াল পিকচার, এটা একেবারেই অবাস্তব। বাস্তবতার সাথে কোনো মিলই নেই। আমি অনেকবার আসাম গেছি, গত বছরও গেছি, কোনো মিল নেই। কিন্তু ওই ওই জাদু টোনার দেশ, এখানে মানুষকে জাদু করে রাখে, মানুষকে ভেড়া বানায় ফেলায়, এইসব গল্প আর কি। তো ওই গল্পগুলো আমি শুনতাম। আসামের একটা গল্প বলি, এই আসামের গল্প বলাতেই কিন্তু আমার ভয় লাগলো। কিন্তু বাবা যে ঘটনাটা বললো, কথাটা কিন্তু সত্য। বাবা কিন্তু খুব অল্প বয়সী, মানে বাবার আমার আমার দাদি মারা যায় বাবার যখন বয়স 8, আর আমার দাদা মারা যায় বাবার বয়স 10। তো উনি একেবারে টোটালি মানে এতিম হয়ে যান 10 বছর বয়সে। তো এবং উনি পরিবারের সবচেয়ে বড় ছেলে, আর 2 ভাই আছে, একটা ছোট বোন আছে, এদের দেখাশোনা চাচাদের সাথে থাকে। তো বাবা বলছে যে অনেক রাতে ফিরতেছে আর কি, তখন উনি ম্যাট্রিক দেবে একেবারে নির্জন। আসামে কিন্তু এখনো গ্রাম দেশে বিভিন্ন জায়গায় কোনো লাইট টাইট তুমি কিছু পাবো না, তোমাকে মোটামুটি চাঁদের আলোয় যেতে হবে, বা কোনো লাইট না থাকে সেইভাবেই তুমি যাওয়া। বাংলাদেশে গ্রামেও সেরকম এখনো আছে কিছু কিছু জায়গায়। তো বলছে যাচ্ছে, তো ওই বাঁশঝাড়ের ভিতর দিয়ে যাচ্ছে, বাঁশঝাড়। তো হঠাৎ করে উনি অনুভব করলেন যে ক্র্যাঁ 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 এরকম সব, এবং এটা বেশ বাড়া শুরু করলো। বাড়ছেন, ক্যাঁ ক্যাঁ ও। বাবা না ভয় এখন দাঁড়িয়ে গেল। তারপরে
ততক্ষণে বাবা আমাকে বলছে ভয়ে তার পেশাব হয়ে যাবে এমন একটা অবস্থা। তো খুব ছোট বয়স তো বাবার, তখন ম্যাট্রিক দিবে। তো এমন তো অবস্থানে এটা শুনতেছিলাম, কিন্তু ঘুমিয়ে পড়লাম। পরদিন তো আমার খুব কিউরিওসিটি, বাবা কি হলো তারপরে তুমি? আমি ভয়ে ঘুমিয়ে পড়ছি, আর আমাকে কিছু বলতে হয়নি, একটু শুনে আমি ভয়ে ঘুমিয়ে পড়ছি, বাবাকে চেপে ধরে ঘুমাই। তো পরদিন বাবা এটা আমাকে ক্লিয়ার করলাম। বাবা কিন্তু র্যাশনালিস্ট ছিল, মানে র্যাশনাল ছাড়া উনি কিছু বলতেন একদমই না। চিন্তা করতেন। তো উনি বললো যে যে বিষয়টা হলো, আমি অনেকক্ষণ দাঁড়ালাম, বলে যত রকম দোয়া দরুদ কালেমা উনি পারে সব ফুক টুক দিয়ে উনি চিন্তা করা শুরু করে যে জিনিসটা কি। তারপরে উনি খুব বাঁশ ঝাড়ে নিচে গিয়ে দেখলো যে ঘটনা হচ্ছে কি, বাতাস হচ্ছিল। তো বাতাসে বাঁশের সাথে বাঁশের একটা ঘষার আওয়াজ, ওইটা উনি কনফার্ম হলেন না, এটা জিন ভূতের কোনো বিষয় না, এটা বাঁশের সাথে বাঁশের ঘষাই লাগছে। এর পরবর্তীতে ঝাপ ঝাপ শব্দটা উনি আর পাচ্ছেন না, না আমাকে এটাও বের করতে হবে। বাবা কিন্তু খুব সাহস ছিল, ঝাপ 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 ঝাপ, অনেকক্ষণ পর ঝাপ ঝাপ, তখন উনি খুব ভয় পেয়ে গেলেন যে কি বিষয়। উনি বাঁশঝাড়ের আরো নিচে গিয়ে কোথার থেকে সাউন্ডটা এক দিক দিয়ে উনি যেভাবে ওটা বাইর করতে হবে, গিয়ে দেখে আমাদের আসামে এক ধরনের, এটা চিলের থেকেও বড় একটি পাখি, এটার নাম হয় বটটকলা। এটার হাইটটা প্রায় তোমার 4.5 ফিট মতো হয়। এটা এখনো আমি গত বছর দেখেছি। এটা এক ধরনের পেলিকেন জাতীয়, কিন্তু সেই সবখানে এই বটটকলা বা এই পেলিকেন পাখিটা ওই বাঁশঝাড়ের উপরে কিন্তু সে ঘর করে। যে বাতাস দিচ্ছে তার সাথে সে কিন্তু পাখিও ঝাপ 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 মাত। তো এটাই ছিল ভূত, এটাই ছিল জিন। হ্যাঁ, তো এই ব্যাখ্যা একটা ব্যাখ্যা। আমি এছাড়া কিন্তু অনেক অনেক আছে, এগুলো হয়তো একটা একটা করে আসতে যাবে। আমি ব্যক্তিগতভাবে এই জিন ভূতের ভয় আমার কখনো ছিল না, এবং এই ফিনোমেনা গুলো কিন্তু যে কেবলই মধ্যরাতের পরে হবে এমনও কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখন আমাদের আহ, সবকিছু তো সাইন্টিফিক, সবকিছু সৌর জগতের সাথে জড়িত। আমাদের ভিতরে 7 আসমান আছে, এই আমাদের দেহের ভিতরে নদী আছে, নালা আছে, মানে মোট কথা বাউলরা যেটা বলে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার এই ক্ষুদ্র দেহে। তুমি যদি 7 আসমানের কথা বলছো, এটা তোমার দেহে দিয়ে আছে। এখন আকাশের দিকে তাকিয়ে যদি বলো কত কোটি তারা, কতগুলো তারা তোমার দেহে আছে, কেমন বলবো আমার সাথে কোথায়? তোমার দেহের ভিতরে, ব্লাডের ভিতরে জিন আছে, ছোট ছোট সেল আছে, সেগুলি হিসাব করো, সবসময় জ্বলছে, ওটাই তোমার তারা। নদী আছে পৃথিবীর, আমরা দেখি 3 ভাগ হলো জল, 1 ভাগ হলো স্থল। আমাদের দেহ তাই 3 ভাগ জল, রক্ত তক্ত ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে। তো আলাদা করে আকাশের উপরে কিছু আছে এটা আমি বিশ্বাস করি। ঈশ্বর বলো, আল্লাহ বলো, রসুল বলো, নবী বলো, তারপর তোমার জিন বলো, ভূত, সব আমাদের এই দেহের ভিতরেই আছে। কারণ দেহের ভিতরে সে কিভাবে উদয় হবে সেটা হলো বিষয়, এটা হলো মনে। দেহের বাইরে কোনো কিছু নেই। 7 আসমানের উপরে একটা হিসাব দেওয়া আছে, কিন্তু মানে স্রষ্টার বসবাস কোথায় সে কিন্তু আমার দেহের ভিতরে। 7 আসমানের আকাশে হাত তুলে দোয়া করতে হবে না, দেখান। দোয়া যদি চাইতে হয় সেটা নিজের কাছেই চাইতে হবে। আল্লাহ সে দোয়াটা একেবারে, আল্লাহ বলছেন কোরআনে যে আমি কত কাছে আছি, এটা প্রশ্ন ছিল। আল্লাহ বলল যে তোমার গলার শিরার, তোমার যত কাছাকাছি তার থেকেও কাছে আমি আছি। তো আল্লাহ আমাদের এত কাছে আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে তারপরও কিছু জিনিস না এক্সপ্লেইন করা যায় না, কেন যদি পৃথিবীতে সকল কিছুই আমরা উত্তর পেতাম তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা একটা বোরিং জায়গা হতো। সবকিছুর উত্তর পাওয়া যায়। মানুষ চেষ্টা করে ভালো থাকার জন্য, যা কিছু করে সে কিন্তু করে মূলত তার কিউরিওসিটিটাকে স্যাটিসফাই করার জন্য। আমি এই গানটা এইভাবে করলে পরে এইভাবেই হিট হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে, আমাকে সবসময় প্রশ্ন করতে হবে কেন হলো না। মানুষের এই কেনর পিছনেই কিন্তু আরো কেন চলে আসে। তো এক জীবনে এক মানুষের জন্য কারো পক্ষেই সকল প্রশ্নের উত্তর পাওয়া অসম্ভব বিষয়। তো এরকম আমার একটা প্রথম যে ঘটনাটি ঘটে, এই জিন ভূতের ঘটনা, সেটা হলো 71 সনেই। এবং অবাক হবা, এই তোমাদের স্টুডিও থেকে খুব বেশি দূরে না, খুব কাছে। এখন 71-এর বিষয়ে কিন্তু আমি যুদ্ধ টুদ্ধ এইগুলোতে যাব না। তখন তো অনেক কিছু ঘটছে দেশে, আর আমার বয়স তো অনেক ছোট, আমার 13.5 বছর বয়স হবে। তো আমার বয়সটা খুব বেশি ছিল না। তো যে কোনো কারণে হোক আমাকে আসতে হয়েছিল কলাবাগান থেকে এই গুলশান তোমাদের 2 নম্বর মার্কেটে। তখন কিন্তু এত বাড়িঘরও ছিল না, এই বিল্ডিংও ছিল না, মানে মোট কথা তোমার এই কামাল আতাতুর্ক ঢুকলি পরে মনটা খাকা হয়ে যেত, চারপাশে একেবারে ফাঁকা। আর এদিকে আসার অর্থ হইলো যে তুমি মানে অনেক দূরে।
ঢাকা শহর থেকে তুমি অনেক দূরে। উত্তরা টুত্তরা তখন কিন্তু তৈরি হয়নি। বাড্ডা একটি গ্রাম ছিল, মুক্তিযোদ্ধারা কিন্তু বাড্ডাতে এসেছিল প্রথম, একটি গ্রাম ছিল কেমন। তো আমি যে কোনো কারণে আসছি দুপুরের পরে 12টা কিংবা একটা হবে। তো আমি এই যে কামালাতকে ঢুকলাম, খা দুই একটা কুকুর, মানুষ দুই একজনকে দেখা যায়, গাড়িও নাই, কিন্তু সবকিছু খোলা। এটা তোমার ধরো মে জুন মাস এরকম হবে, দুপুর বেলায়। কেন আমাকে তখন একটু দেশের অবস্থা মানে তখন মানে মুক্তিবাহিনী তখন আক্রমণ শুরু করেনি, হ্যাঁ। তো পাকিস্তানিদের একটু আক্রোশ কমেছে, কিন্তু তারপর একটা রিস্ক থেকে যায়, কিন্তু তারপরও লোকজন বাজারে যাওয়া আসা এইভাবে ছিল। তো সেই সুবাদেই আমি এক আত্মীয় বাসায় এসেছিলাম গুলশানে, সেখান থেকে আমি গেলাম ওই আত্মীয়র একটা সাইকেল নিয়ে, যে আমি একটু যাই একটু 2 নম্বর বাজারে, কি একটা যেন আমার কেনার দরকার ছিল, বা মাই সম্ভবত পাঠিয়েছিল, ওটা কিনে নিয়ে আয়। তো সাইকেল করে আমি যাচ্ছি, এই যে তোমার ব্রিজটা আছে হুম, এই কামাল অ্যাভিনিউতে, হুম, হুম। বা পাশে কতগুলো গভর্নমেন্ট কোয়ার্টার আছে, কিন্তু খেয়াল করো, জি। একটু দূরে মাঠের ওপারে ওই কোয়ার্টারই ছিল, আর কিচ্ছু ছিল না। আর এই ব্রিজটা কিন্তু বেশ খানিকটা উঠতে কিন্তু বেশ বেগ পেত, কারণ রাস্তা অনেক নিচে ছিল। আমি সাইকেলটা চালিয়ে ব্রিজের কাছেও উঠছি আর কি, সেই সময় একদম স্পষ্ট, এই ছেলে শোনো। সেই মুহূর্তে আমি ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু আমি মনে করছি যে কোনো মহিলা হয়তো আমাকে ডেকেছে। আমি না ঠিক মানে প্রথম রিয়াকশনটা ছিল, এটা কি শুনলাম, কে ডাকে, কোনো বিল্ডিং থেকে আমাকে কেউ ডাকলো, আমাকে কোনো পরিচিত লোক কিনা। আমি না সাইকেলটা থামিয়ে আমি নামলাম। পরের মুহূর্তে আমার দুটো জিনিস মাথায় কিন্তু খেয়াল হলো, যে একটা হলো তখন শুনছি যে মহিলাদের ধরে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করছে, কোনো আটকানো, আমাকে কেউ কোনো হেল্প করার জন্য কিছু বলছে কিনা। আমি না আশপাশে দেখি কোনো বাড়ি ঘর নেই, আর যেখানে থেকে ওই বিল্ডিংটা আছে, যেখানে আছে সেইখানে থেকে আওয়াজ এত স্পষ্ট, মানে যে আমাকে ডেকেছে তাকে সে আমাকে 3 থেকে 4 ফিটের ভিতরেই থাকতে হবে। কিন্তু আমি স্পষ্ট, এই ছেলে শোনো। আমি না তখনও কিন্তু বিষয়টা কি বুঝে উঠতে হয়। এখন এটা দুপুর 12টা 12:30টার দিকে হবে, একেবারে খরা দুপুর, গরম, আমি ঘামছি। তারপর আমি একটু ভয় পাওয়া শুরু করলাম, এটা কি হচ্ছে। দিনের বেলা তো আমি তো অতটা care ওরকম করেন না। কেয়ার করিনি। তারপর আমি করলাম কি, ওই সাইকেলের এটা রেডি করছি, যে চেইনটাকে ইজি করলাম, আবার উঠবো সাইকেলের উপরে, আগের দিনের সাইকেলের। না, আমি আরেকবার বাঁ দিকে তাকালাম, বিল্ডিং এর দিকে, ওদিকে কিছু নেই। ডান দিকে দেখো অনেক কিছু হয়ে গেছে, দিকে লেকটেক হয়ে প্রথম অনেক খা ইনফ্যাক্ট তোমার 1 নম্বর গুলশানও দেখা যায় তখন, এত ফাঁকা। আমি ডান দিকে যখন ঢুকছি, আমার ঠিক কানের পিছনে স্পষ্ট শুনলাম, হ্যাঁ তুমি। ও মাই গড। মানে আমাকেই বলা হচ্ছে। এর পরের মুহূর্তে রাসেল আমার ওই সাইকেলে উঠে আমি যে মানে ছুটলাম ব্যাক টু, আমি আর ওই বাজার টাজার যাইনি, একদম সরাসরি মায়ের কাছে গিয়ে। এবং যেটা হয় এই ধরনের ঘটনাতে, পরবর্তী শুনেছি এটা নাকি কিছুটা সত্য, আমার কেঁপে কেঁপে জ্বর উঠেছিল, এবং সেই জ্বর কিন্তু 3 দিন লেগেছিল আমার থাকতে। মানে কোন রকমই সেই জ্বরটা মানে কেমন, মানে কোনো আমি বুঝাতে পারবো না। আর মাকেই শুধু বলতে পারলাম, তো মা একটু ধার্মিক ছিল, ওসব দোয়া টোয়া করে উটু দিল, বলে বাবা এইসব চিন্তা করিস না, হতে পারে এই ধরনের বিষয়। তো এটাই হলো আমি প্রথম একটি ঘটনা শুনেছি। আর জিনের বিষয়টা হচ্ছে কি, জিনের বয়স কিন্তু অনেক বেশি হয়, জিনের বয়স কিন্তু 1000 বছরের উপরে হয়। আরেকটি গল্প হলো আমার এক চাচা, একটা আসামের গল্প। তো জিনের একটা স্বভাব কি, সে বাচ্চা জিন যদি হয় তার বয়স 100 বছরের উপরে যাবে, কিন্তু বাচ্চা। আচ্ছা, মানুষের বয়স যদি 100 বছর সে বুড়ো, জিনের বয়স 100 বছর সে বাচ্চা জিন, কারণ সে 1000 বছরের উপরেও আছে। তো আমার চাচা, আমার বাবা এরা তখন ছোট, বাবাই আর কি তখন বড়, ওই 11-12 বছর বয়স, সবাই খেলছে সন্ধ্যার দিকে, সন্ধ্যার এখনো খেলছে। আরেক চাচা ওনার খুবই কিউট 5-6 বছর বয়সের, নাদুস নুদুস, তাকে সবাই আদর করে। তো সবাই খেলছে, হঠাৎ করে সে চিৎকার করে, আমাকে কে মারলো সে চিৎকার। এখন বাবা যেহেতু সবার বড়, বাবা ছুটেছে যে কে, ওখানে আশপাশে কিছু নেপালি ছেলে পেলে খুব দুষ্ট, ওরা আবার থাপ্পড় টাপ্পড়, মানে আশপাশে কেউই নেই। ওকে যখন গেছে, সে এখন রীতিমতো ছটফট করছে, আমাকে মারছে বলে, কোথায় মারছে বলে, মুখে মারছে, মুখে কোনো কিছুই দাগ নেই। কি হলো, এমন হবে না, বাবা মানে সে চিৎকার করে কাঁদছে, সব লোকজন আসছে পরে, ও বাচ্চাটাকে যখন ছোট থেকে নিয়ে গেল রুমে, দেখে কি ঠিক এই চোখের উপর থেকে শুরু করে গাল নিচ পর্যন্ত এত মোটা একটা আঙুলের দাগ,
কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে। তখন একজন আশপাশের খুব বড় মাপের একজন আলেম, যিনি সব বুঝতেন, তাকে ডাকা হলো। উনি একটু হাসলেন, হেসে বললো যে একটু আগরবাতি, কিছু না, হয়ে যাবে। বিষয়টা কি বুঝায় বলেন? বোঝায় বাচ্চা একটা যাচ্ছিল আরেক বাচ্চাকে গালে একটু আদর করে দিয়ে গেল, কারণ এই আদরের ঠেলায় মানে এত বড় একটা দাগ। কালো দাগ পড়ে গেল। এগুলো তো আমরা ইজিলি এক্সপ্লেইন করতে পারবো না। না। ইট ইজ দেয়ার। তো পার্সোনালি এছাড়া কিন্তু অনেক অনেক কিছুই হতে পারে। আমরা একটা হ্যালুসিনেশন কাজ করতে পারে। একা আছি আমরা রুমে, রাত জেগে কাজ করছি, হঠাৎ করে একটা আওয়াজ, এর আওয়াজটা হতে পারে অনেক দূরে, কিন্তু মনে হলো এই ঘরের কাছে, এই কাঁপুনি শুরু হয়ে গেল, এটা কি? কিন্তু ষষ্ঠীয় ইন্দ্রিয় যাদের শক্ত, তারা কিন্তু প্যারানর্মাল সিচুয়েশন গুলো একটু ইজিলি বুঝতে পারে। আমার ধারণা, আমার সিক্স সেন্স খুবই স্ট্রং। আমি অনেক কিছু অনুধাবন করতে পারি, আর মানুষের বোঝার আগে সেটা আমি কি করে কাটিয়ে উঠি সেটা বুঝি। অনেক ঘটনা ঘটেছে এরকম আমার জীবনে। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসবো মাকসুদ ভাই, তারপরে আবারও আসছি। আমরা Okay. চলে আসছি একটা ব্রেকে, আপনারা আমাদের সাথে থাকুন। আর জানেন নিশ্চয়ই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদের সাথে কমিউনিকেট করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি জাস্ট একটু পরে। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর আমাদের সাথে রয়েছেন আজকে মাকসুদ ভাই। আমরা জমজমাট আড্ডা দিচ্ছি এবং অনেক কথা বলছি। ভূত FM এ এরকম ধরনের কথাবার্তা খুব কমই হয়েছে এবং আজকে আপনারা নিশ্চয়ই সবাই অনেক বেশি এনজয় করছেন। আমি এই মুহূর্তে মাকসুদ ভাই আপনাকে, আচ্ছা আগে আরেকবার আপনাকে জানাই এই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর মাকসুদ ভাই একটা জিনিস, সেটা হচ্ছে যে সবার জন্য আমি একটা সাজেশন চাইবো আপনার কাছে। অনেকেই দেখা যায় যে খুব হঠাৎ করে এরকম পরিস্থিতি, আপনি একটু আগে বলছিলেন যে হ্যালুসিনেশন হোক বা যে কোনো কারণেই হোক না কেন, হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আপনি হলে কি করতেন, বা আপনার কি সাজেশন, যে কেউ যদি এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি হয়ে যায় বা ফেস করতেই হয়, তখন কি করবে ইনস্ট্যান্টলি? আমার মনে হয় যে প্রথম জিনিস যেটা হয় এই ধরনের সিচুয়েশনটা, প্যানিক সৃষ্টি হয় নিজের ভিতরে। খুব মানে ভয় থেকে মানুষ প্যানিক করে, হ্যাঁ, এবং প্যানিকটা যে কোনো কারণে হতে পারে। ওই যে বললাম, পরীক্ষার খাতা অমন প্রশ্ন করে একটা প্যানিক শুরু হলো, আসলে কিছুক্ষণ চিন্তা করলে দেখা যায় না আসলে এটা অত কমপ্লিকেটেড কিছু। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, আপনি বলেছেন যে না জানা থেকে ভয়, মানে হ্যাঁ, এটা খুব। তো আমি একটা সিম্পল সাজেশন দিতে পারি যে এই ধরনের ঘটনা যদি কেউ ফেস করে, ফার্স্ট এন্ড ফরমোস্ট নিজের বিয়ারিং, মানে আমি কোথায় আছি সেটাকে আগে একটু রিকনফার্ম করতে। যে একটা হলো যে পা মাটিতে একটু বাড়ি দিতে, পা মাটিতে বাড়ি দেওয়ার মতন অন্য কোনো মানে রিয়ালিটি। যদি চেয়ারে বসে থাকে সে লাফ দিয়ে উঠে যেন দাঁড়িয়ে পাতে বাড়ি দেয়, ঘুমিয়ে থাকলে বিছানায় থাকলে লাফ দিয়ে মাটিতে বাড়ি দেয়। আমি এই আমার অস্তিত্ব। তাহলে হলো কি, সাইন্টিফিকলি যদি বোঝাতে যাই, আমাদের দেহে কিন্তু এক ধরনের ইলেকট্রিসিটি আছে। প্যানিক গুলো তখনই হয় যখন আমাদের বডি আর্থিং পায় না, ঠিক আছে, সার্কিটটা কমপ্লিট হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা পা তুলে আমরা বসে আছি, আড্ডা দিচ্ছি, চ্যাট করছি, ফেসবুকে আছি, গ্রাউন্ডিং হঠাৎ করে একটা ঘটনা করে। ফার্স্ট থিং ইউ নিড টু ডু ইজ স্ট্যান্ড অন দ্য গ্রাউন্ডে যে দাঁড়ানো, এবং ওইটা হলো ফার্স্ট। যে মুহূর্তে তুমি গ্রাউন্ডিং করলা, তোমার মস্তিষ্কের যে কোষগুলো তোমাকে প্রভোগ করতে কিছুটা হলো কন্ট্রোলে আসবে। এক, দ্বিতীয় কথা হলো অনেক দোয়া দরুদ আছে, আমরা যারা মুসলিম আছি তারা দোয়া দরুদ করতে পারি, ঈশ্বরের কথা স্মরণ করতে পারি, হ্যাঁ। এবং প্রথম আরেকটা কথা হলো যে আর কিছু হোক না হোক আমাদের ঈশ্বর নির্দয় না, সেটা অবশ্যই কখনোই না। তো এটা এই তো থ্যাংক আল্লাহ, ভগবান, ঈশ্বর, যে কি যাই কি যে নামে নাকি, যে আমাকে এই অভিজ্ঞতার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, এটা আমার দরকার ছিল। এই একটা থ্যাংকস দিয়ে লম্বা লম্বা শ্বাস, আমার মনে 10টা শ্বাস নিলে পরই এই সমস্যা চলে যাওয়ার কথা, কিন্তু প্রচুর ঘাম বেরোবে। ওকে মাসুদ ভাই, আমরা শেষ করবো তাই না? মাসুদ, আমরা এখন শেষ করি এবং
জাস্ট শেষ মুহূর্তে আমি যেটা একটু আপনাকে অনুরোধ করব যে আমাদের যারা লিসনার, আমরা জানি যে বাংলাদেশের বাইরেও অনেকে শোনেন এবং সেখানেও অনেক ভক্ত আছেন আপনার, তাদের সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন এই ভূত এফএম কে কেন্দ্র করেই বা আপনার হ্যাঁ। পার্সোনাল যে কোনো। আসলে মূলত ঢাকা শহরে অনুষ্ঠান, গানের অনুষ্ঠানই অধিকাংশ ডাকা হয়, আর একটা হলো টক শো, এগুলো খুবই বোরিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভূত এফএম সম্পর্কে আমি শুনেছি, আমার রেডিও শোনার সুযোগ হয় না, কিন্তু লোকমুখে শুনছি আমার প্রচুর জনপ্রিয়তা। আমার মনে হচ্ছে যে প্যারানর্মাল বিষয়টা নিয়ে মানুষের চিন্তার কিন্তু শেষ নেই। মানুষের এটা একটা ডিমেনশন, আমরা এমন একটা ডিমেনশনে যাচ্ছি যেটা স্থানকাল পাত্র ভেদে চলে যাবে। কেন আলটিমেটলি আমাদেরকে ওই জায়গায় সবসময় অটল থাকতে হবে, যে আমাদের বিশ্বাসের জায়গা। এবং এটা আমি আমার সব ফ্যানকে বলছি যে মানুষের বিশ্বাস মানুষকে প্রতিনিধিত্ব করে। কেউ কিন্তু আপনার বিশ্বাসকে আপনার থেকে ভালো প্রতিনিধিত্ব করতে পারবে না। অতএব কোনটা সত্য? সত্য আর মিথ্যার মাঝামাঝি কিন্তু সত্য, ডান আর বামের মাঝামাঝি কিন্তু সত্য। আমরা যখন আল্লাহকে সেজদা দিই, আমরা কিন্তু ঠিক মাঝখানে দিই। এই অর্থটা হলো সেজদাতে যাওয়া, আল্লাহর কাছে লুটে পড়ে পায়ে পড়ে বলা যে আল্লাহ, আমরা ডানও বুঝি বা বুঝি, মধ্যমটা বুঝি না। এই মাথা ঠেকালাম তোমার কাছে সম্পূর্ণ সারেন্ডার করে। আল্লাহ, আপনি আমাদের এই মাথাটাকে হেফাজত করেন। মস্তিষ্কের ভিতরে এখানে সমস্ত কিছু রহস্য লুকিয়ে আছে। আর এই ধরনের ঘটনা যদি ঘটে, এটাকে নর্মালি নেবেন, অ্যাবনর্মালি নেওয়ার কোনো বিষয় নেই। এবং ওই যে বললাম আগের কথাটা, যে এই এক একটা অভিজ্ঞতা, এটা হলো স্রষ্টার আমাদের ইমান যেটা বলি আমরা খুব শক্ত, আমরা কি ওটাতেই বিশ্বাস করলাম, আল্লাহতে বিশ্বাস করলাম, এটা কিন্তু আমাদের সবসময় একটা চেক এন্ড ব্যালেন্সই কিন্তু রাখছেন। এবং এই ধরনের অভিজ্ঞতা তাদেরই হয় যারা কিছু মনে করো না, খানিকটা ঈশ্বরের থেকে সরে গেছে কোনো কারণে, সেটা প্রেমের কারণে হোক, তার পড়ালেখায় একটু স্রষ্টাকে যদি স্মরণ রাখতে পারি এবং সবসময় যদি স্মরণ রাখতে পারি, সেটা যেভাবেই হোক, আমার মনে হয় যে এইগুলো বিষয় হাসি মুখে উড়িয়ে দেওয়া যাবে। পরবর্তীতে এই যে আজকে আমরা হাসতে পারলাম, হ্যাঁ, কিন্তু সেই মুহূর্তে ভয় মানে কি, মরেই যাবো এমনই একটা। তো এটি আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা যে জায়গায় থাকেন, যেখানে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস ইন দিস শো অল ওভার দ্য ওয়ার্ল্ড। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ফুর্তি ফর এত সুন্দর একটা টপিক নিয়ে আপনারা, এবং এটা যে সারা দিন সারা রাতও চলতে পারে, এই ধরনের আমি মনে করি। তো এই যে আমাদের ইন্টারেস্টিং কতগুলো বিষয় নিয়ে আমাদের এই যে দেশের যে বিরাজমান রাজনৈতিক অবস্থা থেকে বেরিয়ে এসে মানুষকে যে একটু চিন্তার খোরাক, এই চিন্তার খোরাকটাও কিন্তু খুব প্রয়োজন আছে। এবং আমরা এই একটা ভূত বলে যে জিনিসটা তৈরি করলাম, আসলে এটা আমাদের মনের ভিতরে ভূত। এটা মানে জ্ঞান অন্বেষণ, ভয় কাটানোর সবচেয়ে বড়, যেটা আমি আগে বলেছি, জ্ঞান। আমরা যত জ্ঞানী হব, আমরা যত জ্ঞান রাখবো, আমরা অতই উৎকৃষ্ট মানুষ। উৎকৃষ্ট মানুষ সবাই হোক, এই আমার ভক্ত শ্রোতাকুল এবং ফুর্তির যত শ্রোতা আজকে এই রাত জেগে অনুষ্ঠান শুনছেন, সবার কাছে আমার কামনা থাকতো উৎকৃষ্ট মানুষ হওয়ার চেষ্টা করুন। নিশ্চিত এটা সম্ভব। আমরা আজকে অনার্ড যে আমাদের মাঝে আমরা আজকে মাকসুদ ভাইকে পেয়েছিলাম, এবং আমরা যে ধরনের কথাগুলো বললাম, আপনারা নিজেরাও অনেকদিন ধরে ভূত এফএম শুনছেন, এরকম ধরনের কথা হয় না। এবং আজকে আসলে সবকিছু মিলিয়ে সবকিছু অন্যরকম হলো। আর অন্যরকম বলেছিলাম শুরুতে যে স্পেশাল কিছু হবে, এই কারণে ঈদের একটা স্পেশাল এপিসোড। সেই স্পেশাল এপিসোডে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন এবং বাকি সময়টুকু যারা আমাদের সঙ্গে থাকবে, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে কমিউনিকেট করার নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরেই। Radio Furti 88.0 FM. Hot FM. Haunted by Airtel. হ্যালো লিসেনার, আমি লোপা বলছি। আমি আজকে আপনাদেরকে একটা একটু অন্যরকম কাহিনী শোনাবো। ঘটনাটা খুব সাম্প্রতিক। সেটা হচ্ছে এই রোজার মধ্যেই, তখন সময়ে 10:30 হবে, তারাবির সময় শেষ। তো তারাবি নামাজ শেষ হয়ে গেছে, সবাই বাড়ি ফিরছে। তো আমিও
একটা বাসা থেকে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে বাসায় ফিরছি, বের হলাম, বের হতে দেখি যে একটা রিক্সা, মানে আমি রিক্সাওয়ালাকে খেয়াল করিনি, হঠাৎ করে আমি ওই তাড়াহুড়ার মধ্যে রিক্সা ডাক দেওয়ার পর দেখলাম যে লোকটা অনেক বয়স্ক, প্রায় বয়স 80-র কাছাকাছি হবে। তো আমি চাচ্ছিলাম না নিতে, কারণ এত বয়স্ক মানুষ টেনে নিয়ে যাবে কিছুটা অমানবিক মনে হচ্ছিল, কিন্তু যেহেতু আমি ডেকে ফেলেছি সেজন্য আমি তাকে ডাকলাম, তিনিও চলে আসছেন। তো রিক্সায় উঠার পরে আমি যেটা খেয়াল করলাম যে উনি টুপি পরা, পাঞ্জাবি পরা, ধরে নিলাম যে নামাজ পড়েই বোধহয় বের হয়েছে। ভালো করে খেয়াল করে দেখলাম যে ওনার টুপি, পাঞ্জাবি সবকিছু এত পরিষ্কার, এত সাদা, রিক্সাওয়ালাদের কাছে এতটা আসলে কখনো আমরা চিন্তা করি না যে এত ধপধপে পরিষ্কার জিনিসপত্র পরে তারা বের হবে। পায়ের জুতাটা খেয়াল করলাম, সেটাও রাবারের বড় জুতা। এখনকার সময়ের এই কোনো এই ডিজাইনটা চোখে পড়ে না। হ্যাঁ, সবকিছু খেয়াল করছিলাম কেন, কারণ এত বয়স্ক সে, তার প্রত্যেকটা জিনিসই খেয়াল করতে হচ্ছিল আর কি। আরো ইন্টারেস্টিং যেটা ছিল, তার গায়ের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছিল। তা আমি ভাবলাম বোধহয় একসাথে নামাজ পড়ার কারণে মসজিদ থেকে বের হয়েছে, সেই জন্যই বোধহয় গন্ধটা আসছে, আতরের গন্ধ। আমি নিজে থেকে তাকে জিজ্ঞাসা করলাম যে চাচা, আপনি কেন রিক্সা চালাচ্ছেন? আপনি অন্য কিছু করলে পারতেন। সে বলছে যে না, আমি আসলে খুব খুব ধীরে, মানে কথা ভয়েস এত আস্তে, বোঝা যাচ্ছিল না। তো আসলে আমার খুব ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু আমি ভয় পাচ্ছিলামও না। আমার মনে হচ্ছে খুব কৌতূহল হচ্ছিল যে আমি দেখি যে কি লোকটা। মুখ ঘুরায় কথা বললেন যে কি যেন সমস্যা বললেন। আমি বেশ কয়েকবার হ্যাঁ হ্যাঁ কি কি বলার পরও উনি ঠিক পরিষ্কার করে আমি শুনতে পারলাম না, এত আস্তে ওনার কথা হচ্ছিল। হ্যাঁ, পরিষ্কার সব কাপড় চোপড়ের সাথে তার চোখে সোনালী ফ্রেমের চশমাও ছিল। তো যাই হোক, বেশি বয়সের কারণেই হয়তো তার এই বেশভূষাটা এরকম ছিল। তো যাই হোক, বাসায় পৌঁছে গেলাম। তো আমি তার সাথে যেটা বুঝলাম যে ওনার বাসায় ফ্যামিলিতে সমস্যা ইত্যাদি ইত্যাদি। তার নাকি একটা দোকান ছিল, সে দোকানটাও কোনো একটা সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। আমি চাচ্ছিলাম তাকে সহযোগিতা করার জন্য। তো সেরকম ইচ্ছা নিয়ে আমি নামলাম রিক্সা থেকে। রিক্সাটা থামতেই দেখি পাশের বিল্ডিং থেকে এক মাঝবয়স্ক লোক, কেয়ারটেকার টাইপের বৃদ্ধ লোকটাকে দেখে চিৎকার শুরু করে দিল যে কেন আপনি, এ লোকটা তো অনেক বয়স্ক, এ লোকটা তো অনেক বয়স্ক, তার যেটা কথা ছিল। তা আমি বুঝতে পারছিলাম না যে ওই বা কেন হঠাৎ এত উত্তেজিত হয়ে গেল একে দেখে। সে কিন্তু নির্বিকার, সে চুপ করেই ছিল, তার কোনো ইয়ে হচ্ছিল না যে না আমাকে দেখে কেন এমন করছে। আমি বললাম যে কি বললো যে না, বলছে যে আমার অনেক বয়স। যাই হোক, তো আমি তাকে বললাম যে আপনি আর রিক্সা টিক্সা চালাবেন না, আমি তাকে সহযোগিতাটা করলাম যেটা করার, বললাম যে আপনি এত কষ্ট করার দরকার নাই। তো সে খুব সহজভাবেই চলে গেল। তো চলে যাওয়ার পরে আমি যখন বাসায় ঢুকবো, আমার কৌতূহল নিয়ে সে কিন্তু চলে গেল রিক্সা নিয়ে। আমি পিছন ফিরতে দেখলাম যে সেও কিরকম করে পিছন ফিরে একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকায় আছে। আমার যেটা মনে হয়েছে যে আমি তার খুব চেহারাটা মনে করার চেষ্টা করি, তার চেহারাটা কিন্তু আমি ভুলে গেছি, কিন্তু ওই যে শেষ সময়ে সে যে অদ্ভুত একটা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়েছিল, সেটা আমার এখনো মনে আছে। এবং এটা খুব একটা গায়ে কাটা ফেলানো কোনো গল্প না যে হ্যাঁ ভয়ে মরে যাওয়ার মতো কিছু না, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি যে আসলে অনেকের সাথেই আমাদের দেখা হয়, প্রত্যেক দিনের জীবনে অনেকের সাথেই দেখা হয় যারা যাদের সাথে দেখা হওয়ার কথা না, কিন্তু হুট করে দেখা হয়ে যায় এবং তারা আসলে মনের মধ্যে একটা প্রশ্ন রেখে চলে যায়। এটা খুব বাস্তব এবং খুব সহজ ব্যাপার। আমরা যখন মুখোমুখি হই তখন আসলে ভয়টা কাজ করে না, কিন্তু যখন পরে চিন্তা করি, চিন্তার জগতে চলে যাই, তখন আসলে একটু একটু ভয় লাগে যে কে ছিল সে। শুনছেন রেডিও 40, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM. Hot FM, haunted by Airtel.
শুনছেন সব সময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। এবং আজকে মানে ঈদের শো, সুতরাং বুঝতেই পারছেন যে একটা স্পেশাল সেগমেন্ট আমাদের আছে বেশ কয়েকটা। তার মধ্যে এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে আপনারা সবাই চেনেন এবং আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন। এবং আমি বলি যে রেডিওতে যখন গান বাজে, কিছু কিছু গান আমাদের শুনতে ভালো লাগে, আবার কিছু কিছু গান শুধু শুনলেই মন ভরে না, কিছু কিছু গান শোনার সাথে সাথে গাইতে ইচ্ছা করে। তো এইরকম একজন মানুষ যিনি আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন, তিনি আমাদের সবার প্রিয়, অনেক পছন্দের, আমি অনেক বড় ফ্যান যার, সেই ফাহমিদা নবী। তিনি আমাদের সাথে এই স্টুডিওতে উপস্থিত আছেন এবং ভূত এফএমে উপস্থিত আছেন। আজকে আমরা তাকে গান গাইতে অনুরোধ করব না, আমরা তার কাছে আজকে ঘটনা শুনবো, ভয়ের কোনো ঘটনা, যে সমস্ত ঘটনা তার জীবনে ঘটে গেছে বা তার চারপাশে যে সমস্ত মানুষরা আছেন তাদের কাছ থেকে তিনি যে সমস্ত ঘটনাগুলো শুনেছেন, তার অভিজ্ঞতা তিনি শেয়ার করবেন আপনাদের সাথে। ঈদ মোবারক আপু। অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত ভূতেদেরকেও শুভেচ্ছা। কারণ তোমাদের এই অনুষ্ঠানটা যখন শুনি আমি কিন্তু খুবই সিরিয়াসলি শুনি, এবং আমি যদি গাড়িতে থাকি আমি সব মানে একদম চুপচাপ, হয় না, জানলাগুলো সব বন্ধ করে দিয়ে ড্রাইভারকে বলি কোনো কথা বলবা না, কিংবা আমি যদি নিজে গাড়ি চালাই সেই মুহূর্তে ওরকম অ্যাকশনে। এবং প্রত্যেকে যারা যারা খুব অনেক ফ্যান এই প্রোগ্রামটার, জি। সবার সঙ্গে যখন কথা হয় তখন সবাই বলে যে বিষয়টা কিন্তু সিরিয়াস। তো আমি একটু ভয় ভয়ে বলছি ঈদ আপু গাড়ির মুবারক। বাইরে হ্যাঁ। জানালার বাইরে তাকাতে ইচ্ছা করে তখন, বা কোনো দিকে কি তাকান আশেপাশে? আমি তো ভাবতে শুরু করি, আচ্ছা গাছের পাতাটা কেন নড়লো। হ্যাঁ, এরকম হয়। এরকম হয় কিন্তু। আচ্ছা আমি কিন্তু খুবই সিরিয়াসলি বললাম এতক্ষণ, এখন বলি আনন্দের সঙ্গে ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং আমরা যারা এই মুহূর্তে যারা শুনছেন, তারা শুধুমাত্র যে এই মুহূর্তে যারা শুনছেন আমাকে এবং আমাদেরকে, ভূত এফএম যারা উপভোগ করছেন, তারা শুধুমাত্র যে বাংলাদেশ থেকে শুনছেন তাই না, বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় যারা আছেন, যারা পছন্দ করেন, যারা ভয় পেতে ভালোবাসেন, তারাও শুনছেন। এবং এই আনন্দের সময়টা, ঈদের সময়টা তো অনেক মানুষ ভয় পেতে পছন্দ করেন। মানে এটা তো মানে কি বলে না যে অলিক সুখ, জি। অলিক মায়া, হ্যাঁ, সেইটাই। মরিচিকা। আসলে আমাদের মনে হয় যে আমাদের, মানুষের এসব কিন্তু ভালো লাগে। হ্যাঁ আপু, কি মনে হয় মানে আমাদের এই ব্যাপারটা মনে হয় এখান থেকে এসছে, যে ছোটবেলা থেকেই আমাদের যখন ঘুম আসতে চাইতো না, বা যা কিছু মানে যখন খুব বেশি রকমের ভালো লাগতো না, তখন মা বাবারাই আমাদেরকে কিন্তু এই ধরনের ওই ঘটনা, ধরনের গল্পগুলো বলে বলে, আনন্দ যেমন দেখাইতেন। ধরো আমার নানার বাড়িতে, হ্যাঁ, মানে আমরা অনেকগুলো খালাতো ভাই বোন তো আছি, প্লাস মামা খালারাও একই বয়সের আমরা। তো একটা খাটে মনে করো আমরা মানে হবে হয়তো 4 জন শোয়া যায়, আমরা কিন্তু ওখানে 7 জন একসাথে মানে শুতাম। মশারি টাঙানোর পরে একটা জানলা ছিল, ওই যে আগে খিল দিয়ে আটকাতে হতো না ওই জানলাগুলো, পিছনে কিন্তু একটা নিম পাতার গাছ, আচ্ছা। হ্যাঁ নিম গাছ। তো ওই বাতাসটা আসছে তখন কিন্তু না অন্য গল্পে চলে যেতাম। একদম এটাই কিন্তু হয় এবং ওটাই কিন্তু মজার। একটা জাস্ট হ্যাঁ। কিছু লাগে মানে একটা শুরু মানে হওয়ার জন্য। হঠাৎ কিছু একটা শব্দ হলো, কি হলো, বিষয়টা কি হলো, আর কারেন্ট থাকতো না তো তখন। একদম। অনেক ছোটবেলার কথা বলছি, মানে লাইট অফ, অন্ধকার, একেবারেই বাতাস নেই, কিন্তু জানলাটা খুলতে হবে কারণ হলো আমাদের বাতাস প্রয়োজন। এবং ধীরে ধীরে আস্তে আস্তে ঘন হতে শুরু করলো অন্ধকারে ভূতের গল্প। একদম মানে আমি একটা মানে একদমই ব্যক্তিগত প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার কি আসলেই মনে হয়েছে যে আসলেই এরকম প্যারালাল কোন একটা ওয়ার্ল্ড আছে, বা এরকম যা আমরা দেখি সবসময় হ্যালুসিনেশন না, আসলেই ঘটনাগুলো সত্যি সত্যি হয়তো অনেক সময় ঘটে, মানুষ শুধুমাত্র মানুষের চিন্তার মধ্যেই বা মাথার ভেতরেই এই ব্যাপারগুলো ঘটছে না, হয়তো বাস্তবেও এরকম জিনিসের অস্তিত্ব আছে, এরকম কখনো মনে হয়েছে আপনার? আমি কিন্তু যেহেতু দর্শনের ছাত্রী, জি। পরাবাস্তব বিষয়টাকে কিন্তু আমি আসলে একটু বিশ্বাস করি। বিশ্বাস করেন? হ্যাঁ, কারণ মিরাকলস ঘটে, সত্যি। হ্যাঁ, এবং সেটা যে কোনো ভাবে অনেক সময় কার্স যেটাকে বলে মিরাকেলস, এগুলো কিন্তু মানুষের জীবনেরই একটা অংশ। একদম। তো এই অংশগুলোকে কিন্তু সবসময় আমরা ইগনোর করে যাই। সামহাউ বলে না যে মর্নিং শোজ দ্য ডে, রাইট। কিংবা একটা বলে যে একটা চিন্তা করছি, চিন্তার যে একটা জায়গায় আমার বিশ্বাসের জায়গাটায় করা নাড়ছে, এটা হতে পারে নাও হতে পারে, বা এটা কিন্তু এমন কিছু একটা হতে পারে, এই বিষয়টা কিন্তু
অনেকটাই সেই ওই 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 বিশ্বাসের সাথে জড়িত। রাইট। এবং ওই যে দর্শনের মতো আমার খুব ভালো লাগলো শুনে যে দর্শনের মতো একটা মাঝামাঝি অবস্থান আর কি, মাঝামাঝি, বিজ্ঞান এবং সেটাই। হ্যাঁ। যাই হোক, আমার কাছে প্রথমে যে আপনার কাছে প্রশ্নটা জানতে চাইবো সেটা হচ্ছে আচ্ছা, যে আমাকে আগে তুমি বলো, জি। আজকে ভূতরা কি সেমাই খেলো? হ্যাঁ সেটাই, মানে বলো। আমার যেটা মনে হয় যে হ্যাঁ। ভূতরা সেমাই খেয়েছে কিনা হ্যাঁ, এটা বোঝা যাবে এরকম ভাবে। অনেক সময় থাকে না যে সেমাই খেতে পারে আবার নিয়েও আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আসতে সেটা হতে পারে। পারে যে অনেক সময় দেখা যায় যে আমরা আসলে যা মনে করেছিলাম যে এতজনের এতটুকু সেমাই হয়ে যাবে, হুম, কিন্তু হলো না। হলো না। এটা গেল কোথায়? এটা গেল কোথায়? রাইট। তখন কি হবে জানো? আমি যে আধারে বন্দিনী, আমার আলোতে ডেকে নাও, ও ও, ও। চমৎকার চমৎকার। আমরা ভূতের গান। একদম একদম। এবং আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে কোনো কিছু এরকম কি কখনো হয়েছে আপনার বাসায় যে আপনি মনে করলেন যে হঠাৎ করে কোনো কিছু একটা রান্না করেছেন, এই সময় কোনো একটা গেস্ট চলে আসলো এবং গেস্ট আসার সময় আপনি বুঝতে পারলেন আজকে তো খবর আছে, যা রান্না করেছি এটা দিয়ে তো সবাইকে আচ্ছা, আসলে তুমি এটা কি করে বুঝলা? এটা হয়। এটা তো আমার আমি- বাসায় সবসময় হয়। হয় না যে এটুকু হতো না কিন্তু সবার কেন? হয়ে গেছে। এটা হলো আসলে সত্যি যে আমার বাসায় আমি ভাবলাম যে আল্লাহ আজকে আমি কি করব, মানে এত কেনাকাটা, বাইরে যাওয়া, এটা সেটা কিছু করতে পারিনি, বাট একটা বিশ্বাসে যখন আমি কাজটা করলাম যে যাই থাকুক মিলেমিশে খাবো। তুমি জানো, খাওয়া অনেকজন আমরা ইফতার করলাম এবং তারপরেও খাওয়া থেকে গেল। এটা খুব অদ্ভুত ব্যাপার না? তার ওই যে বললাম যে আজকে যদি কারো সেমাই বেঁচে যায় সেখানেও কিন্তু ভয় পাওয়ার ব্যাপার আছে। হ্যাঁ ভাই, আর ভূতরা কিন্তু দুধ সেমাই খুবই পছন্দ খুব করে। পছন্দ করে করে বাবা, আর আমার এত এখন মজা। একদম আমার নিজেরই গায়ে কাড়া দিচ্ছে শুনে। আচ্ছা আপু, জীবনে কখনো এরকম হয়েছে যে ভয় পেয়েছেন প্রচন্ড, এরকম হুম। কোন একটা কিছু দেখে বা কোন একটা কিছু অনুভব করে এরকম? আমার আসলে না, মানে এরকম ভয় পাওয়ার অভিজ্ঞতা অনেক আছে। আচ্ছা আমরা তাহলে শুনি আস্তে তো আস্তে। কি আমি অনেক অনেক কিছু শোনা গল্প, একটু দেখা গল্প, জানা গল্প, exclusively on গল্প কি artharan.com. আসলে জীবনের ঘটনা। ঘটনা, পরিস্থিতি, সময়, কাল, আমার জীবনে দেখা না অনুভব বললেই ভালো অনুভব। বোধ হয়। আমি একটা সত্যি ঘটনা বলতে চাই, আজকে জানাবো। ওকে, তাহলে আমরা এখন কি শুনবো? শুনবো? আমরা শুনি তাহলে। আমি আসলে আর ধৈর্য রাখতে পারছি না, আমরা শুনে ফেলি। না, একটু হালকা করে নিয়ে আগে পরিস্থিতিটাকে বুঝিয়ে দিই। ওই যে বলছিলাম না যে আমার নানার বাড়ি দিনাজপুরে, তো আমাদের বাড়িটা শুরু করলাম কিন্তু জি। ঈদের দিনে আসলে সবার আনন্দে থাকা উচিত, এবং আমার মনে হয় যে এই ঘটনাটা আজকে যারা মফস্বলের দিকে থাকে অনেকেই ওই রকম বাড়িগুলোতে থাকে যে বাড়িতে এখনো সেই খিলের দরজা আছে, হ্যাঁ, লোহার গোল গোল রডের মানে ওটাকে কি বলে, জানালার শিকগুলো আছে। তারপরে ঘর থেকে বেরিয়ে একটা ছোট বারান্দা আছে, বারান্দার নিচে 3-4টা সিঁড়ি আছে, দরজাটা দুটো দরজা আছে। সেরকম বাড়ি কিন্তু অনেকের আছে। Right. তো সেই বাড়িগুলো উঠোন আছে, সেই সব বাড়িতে যারা বসে আজকে শুনবে, বাতাসে একটু গাছগুলো পাতাগুলো নড়বে, তাদের জন্য। আর যারা শহরে শুনছে সেটা আলাদা বিষয়, ঘরের ভেতরে নিজেকে একটু সাবধান করবে, কিন্তু তাদেরকে বলবো একটু চুপ করে শুনতে, এবং তারা সবচেয়ে ভালো অনুভব করতে পারবে। তো সেই অনেক ছোটবেলা, তখন আমি বোধহয়, আমার বয়স কত হবে, 7-8 এরকম। এখনো মনে আছে, আমি এখনো দেখতে পাই চোখে। আমি বলছি আর আমি আসলে দেখতে পাচ্ছি। তো আমাদের সেই নানার বাড়িটা, ড্রয়িং রুমটা, 3টা সোফা ছিল। একটা আমার নানা আর কি জমিদারের ছেলে, তো বাড়িটা একটু অন্যরকম। আমাদের ওখানে অনেক আড্ডা হতো, একটা বড় উঠানে একটা সোফা ছিল সিমেন্টের, সেখানে আমরা হইচই করতাম। আমার নানা বাড়িতে অনেক গান বাজনা হতো, কারণ সবাই শিল্পী। এবং দিনাজপুরে তখন সিনেমা হল ছিল বোস্তান,
লিলি সিনেমা হল, মডার্ন সিনেমা হল, এই খুবই সিনেমা দেখা হতো। তো সেই সময় তো রাতের যে শোটা, তো সেই শো 9টা থেকে 12টা, এটা একটা শো ছিল। তো সেই সময় এইরকম ঈদের সময় কিন্তু তো আমরা এতজন সবাই যেতাম ঈদের সময় ঈদ করতে। তো নানার বাড়িতে আমরা সব খালা, তখনও খালাদের কয়েকজনের বিয়ে হয়নি, তারপরে মামারা আছে, বিয়ে হয়নি, নানা নানি, আমরা নাতি পুতি সব মিলিয়ে আমরা টোটাল বাসায় মনে হয় মানুষ হবে 30 জন। আর সবকিছু মিলিয়ে নানা আমাদের ওই ড্রয়িং রুম মানে ঘর থেকে আবার উঠোন দিয়ে রান্নাঘরে যেতে হতো। তো সেখানে একটা কলপাট ছিল, চাপ কল, তারপরে মাটির চুলো। তো সেরকম একটা, তো সবার খাওয়া দাওয়া শেষ, সিনেমা দেখতে যাবে, সবাই গেল। তো বাড়িতে ছিলাম শুধু আমি আর আমার একটা খালা, ছবি খালা, তখন তার বিয়ে হয়নি। তো সে সময় সবাই বাড়িতে কেউ নেই, কারেন্টও নেই। তখন ওই যে বললাম না, নিম গাছটা, ওই পেছনে আবার একটা দরজা ছিল, ড্রয়িং রুম দিয়ে ঢোকার জন্য একটা দরজা, আবার পেছনে দরজাটাকে কি দরজা বলে, মফস্বলে যারা তার আগে তা বলতে পারবে। ওই দরজাগুলোকে উপরে একটা ওই দরজাটার সাথে একটা বড়ইয়ের গাছ ছিল, টুনিকুল হতো, আর পাশেই হচ্ছে একটা নিম গাছ। তো সমস্ত জানলাগুলো বন্ধ করেছি, কারণ আমরা দুজন বাসায়। তো টুকটাক তো শব্দ হয়, মন শিশির করে শব্দ হচ্ছে। তারপরে হঠাৎ করে না, আমরা চুপ করে বসে আছি দুজনে। তখন তো ছবি খেলা আর আমি কথা বলছি। তারপরে হঠাৎ একটা ঠাস করে একটা শব্দ হলো। ওই ওই পেছনের যে সদর দরজা না, মানে ওই বাইরের দরজা, ওই দরজাটায় একটা ক্র্যাকটা শব্দ হয় না, মানে কাঠটা একটু খুলে ক্যাচ ক্যাচ খুলে, টাইপের হ্যাঁ একটা। হ্যাঁ। তো ওরকম তা আমরা আবার দেখলাম, একটু জানলাটা, অনেক ভয় তখন যে কি যে ভয় লাগতো না আমার এখনো, কিন্তু সত্যি সত্যি কেমন লাগছে জানিও। তো আমি ছবি খেলা বললো না, কোনো ভয় পাওয়ার কিছু নাই, তুই চুপ কর, দোয়া পড়। আমরা দুজনে আচ্ছা, কারণ বাথরুমে যেতে হলেও তো ওই সেই উঠান দিয়ে অনেক দূরে যেতে হবে, একটা কুপি বাতি কিংবা হারিকেন নিয়ে যেতে হবে। ও আবার একটা ইয়ে ছিল, ওই যে পানি তুলতে হয় না, কুয়া দিয়ে পানি তুলতে হতো, চাপ কলে। সব ধরনের সাউন্ডই না তখন হচ্ছে, একটু বেশি বেশি মনে হয় তখন হচ্ছে, কারণ বাসায় মাত্র তখন আমরা দুজন। তারপর চুপচাপ এমনি কথা বলছি। তো ছবি খেলা বললো কি যে, কি বললো আমার ওরকম মনে পড়ছে না, দুজনে চুপচাপ বসা, একদম চুপ হয়ে গেল, একদম চুপ। মানে বলে না যে শব্দ টব্দ সবই গেল, না মোমবাতি জ্বালানো। দুজনে খুব গল্প টল্প করছি, কেন যে আমরা জানি না কেন জানি গেলাম না, মানে ছবিটা দেখতে যাওয়া হলো না। কাউকে না কাউকে বাসায় থাকতে হবে, তো তো আমি আমার খালা ছিলাম। পরে হঠাৎ ড্রয়িং রুমে আমরা বসা, কারণ ওই ঘরটাই মনে হলো সবচেয়ে সেফ, মাঝে তো সব ঘর থেকে মাঝখানে একটু চুপচাপ বসে আছি। প্রথমে একটা না, আমাদের ওই ড্রয়িং রুমের সাথে ছোট্ট একটা জানলা আছে, জানলাটা না হঠাৎ করে বাতাস এমন জোরে একটা শব্দ হলো, খুলে গেল, আবার আচ্ছা বন্ধ করলাম, ঠিক আছে বসে আছি, আবার চুপচাপ বসা। তারপরে ছবি খেলা বললো কি আমি দেখে আসি তো ওই দিকের জানলাটা খোলা কিনা। তো আমার মামার ঘরে আরেকটা রুম দেখতে গেল। ইন দ্য মিন টাইম 3টা টক টক না, ছবি খেলা বললো যে দেখ তো কে। তখন আর কোনো কিন্তু শব্দ নাই। পরে বললাম যে আমি মোমবাতি নিয়ে, ভয় পাইস না, দরজাটা খুল। তারপরে আমার খালা কিন্তু পাশের ঘরে গেল, জাস্ট আমি আবার একটা ঠক। তারপরে আমি দরজাটা খুললাম, খোলার সাথে সাথে আমি যেটা দেখলাম, আমার নানার বাড়িতে তখন কাজ হচ্ছে, সামনে অনেক ইট বালু রাখা, ওখানটায় একটা পুরো একটা মানে রানী, মানে একদম ব্রিটিশ যে ড্রেস পরা, মানে Oh my God, আমার নিজেরই গুজবাম্প হচ্ছে। হ্যাঁ, একদম ব্ল্যাক একটা ড্রেস, লাল ঠোঁটটা একদম লাল টকটকা, একটা ছাতা হাতে, পুরা মুখটা আলোকিত,
একটা সুন্দর, মানে আমি বলি টাইটানিকের যে নায়িকাটা, আমি ওকে দেখলে ফিল করতে পারি। রোজ। হ্যাঁ, ঠিক ওরকম করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, টুপি পরা, চুলগুলো এরকম, মানে একদম পুরা ওই রকম ড্রেস। আমি ওটা দেখার সাথে সাথে আমি তো চিৎকার, আমি এত আলো, এত মানে আমি দরজাটা জাস্ট চিৎকার করে আমি পড়ে গেছি। আমার আমার কোনো সেন্স নাই। তারপরে ছবি খেলা তো আসলো অনেকক্ষণ পরের কথা। আহ, অনেকক্ষণ না, ঠিক তার মানে আমার যখন মানে আমি একটু চিৎকারটা থামালাম, ততক্ষণে আমার খালা আসছে, কি হয়েছে, কি 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 হলো? দরজা খুললাম, কারণ কারেন্টও ছিল না। খুলে দেখি কিছুই নাই, নাথিং ইজ দেয়ার। জাস্ট আমাকে আমার খালা, আমি তখন মানে আই ওয়াজ শেকিং লাইক এনিথিং। আমার আমার কেমন কাঁপছিলাম, আমি কি যে করছিলাম। আমি আমার খালাকে বলছি, ওখানে কি, ওখানে দেখো, তুমি দেখো ওখানে কি। দেখ, কিচ্ছু নাই, না কিচ্ছু নাই। সেই দরজা খুলে আমরা মোমবাতি জ্বালিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। আমি কাঁপতে কাঁপতে আমার আমার একদম অবস্থা খারাপ, এবং মানে আমার কোনো সেন্সে আমি তখন নাই আসলে। এবং এই ঘটনাটা ঠিক আহ এই ঘটনাটা হওয়ার 5 মিনিট পরেই কিন্তু সবাই চলে আসলো বাসায়। এর কারণ তখন 12টা বেজে গেছে, 12:30 দিকের ঘটনা। এই ঘটনাটা আমি আসলে এখনো বলতে পারি না। না, আমার নিজেরই খুব অদ্ভুত লাগলো জিনিসটা। মানে আপনি সবচেয়ে বেশি অবাক লেগেছে যে আমরা ভয় পাই কেন? আমরা সাধারণত মানে যেটা এক্সপেক্ট করি না সেরকম কোনো কিছু যদি সামনে এসে উদয় হয় তাহলে আমরা ভয়টা পাই। কিন্তু এইটা আসলে কেউ কল্পনাও করবে না যে এইরকম কিছু একটা দেখবো। আমরা সাধারণত শুনি যে হ্যাঁ, বড় লম্বা মানুষ বা এরকম কিছু একটা, বা দাড়িওয়ালা মানে ওই যাই শুনি না কেন আমরা, কিন্তু এইরকম একটা এত টুইন। সুন্দর, হ্যাঁ, মানে বিশ্বাস করো, আমি আমি না এই 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 ঘটনাটা মানে আমাদের বাড়িতে সবাই জানে। এটা আসলে রেডিও ফুর্তির মাধ্যমে আজকে সবাইকে বললাম। এসব বলি না কারণ কেউ বিশ্বাস করে না, এবং এটা বিশ্বাস করার মতও না। সেটাই আসলে মানে এটা 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 না, এটা বিশ্বাস করার মতো না, এটা বলবো না আসলে। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে কি যে ব্যাপারটা মানে বেশ ভয়ের, বেশ ভয়ের। আমাদের ভয়ের ভয়ের চেয়েও বেশি কি জানো, যে যে ওই জায়গাটায় থাকে সে বোঝে যে ওই জায়গাটার আসলে বিষয়টা কি, মানে ওই এমন মুহূর্তটা ওই মুহূর্তটা। এবং আমার খালাও তো দেখতে পাইনি, এবং আমি আর এরপরে আর কখনো কিছু দেখিনি। এবং আমি দিনাজপুরে এখন আমাদের বাড়িটা ভেঙে ফেলেছে, তো সেই জায়গাটা নেই। কিন্তু আমি ওখানে গেলেই, ওই জায়গাটা দেখলেই আমি কিন্তু এখনো এই যে আমি এখনো কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এবং আপনি যেরকম দেখছেন আমি নিজেও শুনতে শুনতে আমি একটা দেখতে পাচ্ছি, সেটা হয়তো আপনার সাথে মিলবে না, বাট আমি ফিল করতে পারছি পুরো জিনিসটা। আমি বলছি আপনি আমার বুঝতাম করছি। একদম অদ্ভুত এই ব্যাপারটা। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি, একটু নর্মাল হই আমরা, তারপরে আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। ওকে, একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে কমিউনিকেট করতে চান এসএমএস এর মাধ্যমে, আমরা জানি যে অনেকেই এসএমএস এর মাধ্যমে আমাদের সাথে চাচ্ছেন কমিউনিকেট করতে। তো যারা কমিউনিকেট করতে চান তাদেরকে বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে আমি জানি না যে সব এসএমএস গুলো বা কোনো এসএমএস পড়তে পারবো কিনা, বাট এই এসএমএস গুলো সযত্নে আমাদের কাছে সংরক্ষিত থাকবে, এটা আপনারা জানেন। এবং আপনাদের যে কোনো মতামত, যে কোনো কিছু আপনারা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আমাদের সাথে আপনি অবশ্যই ফেসবুকেও কানেক্টেড থাকতে পারেন, www.facebook.com/radiofurti। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে, ফিরে আসছি জাস্ট একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। What FM? Haunted by Airtel.
ফিরলাম আবারও, আমি রাসেল। আর শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। এবং আজকে এই ঈদে স্পেশাল একটা সেগমেন্ট, আমাদের একটা স্পেশাল একটা এপিসোড বলতে পারি, এবং সেই এপিসোডটা আপনারা উপভোগ করছেন। এবং আমি জানি যে মানে এটা অনেক প্রতীক্ষিত ছিল সবার জন্যই। এবং আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন ফাহমিদা নবী, যিনি আমাদের অনেক 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 পছন্দের একজন শিল্পী তো বটে, একজন মানুষ হিসেবে অনেক পছন্দের একজন মানুষ। আমরা তার কাছে শুনছিলাম ভয়ের সব অভিজ্ঞতার কথা। এখন জানতে চাইবো যে এতে গেল ছোটবেলার, এবং তারপরে খুব রিসেন্টলি আরেকটা ঘটনা, আমি সেটা একটু শুনি তাহলে আমরা রিসেন্টলি। আমি জানি না যারা শুনছেন শ্রোতারা, আমি আসলে এমন কিছুই কখনো বলতে চাই না যেটার সাথে আমি অনুভবের জায়গাটায় মিশে যাই না। তো ওই যে সেই রাজকন্যাকে দেখেছিলাম, আমি জানি না সে কে ছিল, এখনো কিন্তু আমি তাকে দেখতে পাই, সে থাকেই আমার সাথে। মোটামুটি আমি ফিল করতে পারি যে কোনো জায়গায়। আমি না এই জিনিসটা আমার মানে মাঝে মাঝে মনে হচ্ছিল এরকম, যখন আপনি ঘটনাটা বলছিলেন, যে তারপরে এটা যেরকম ভয় পেয়েছেন, এই রেশটা ওইখানে মানে থেকে যাওয়ার কথা, যে কোনো সময় নক শুনলে বা দরজা খুলতে গেলে হয়তো আরেকবার মনে পড়বে যে আমি তোমাকে বলতে পারি নকিংটা না কেমন ছিল, আমি বলি। আমি দেখি একটা ইয়েটা দাও তো, আমি শব্দটা আমি এখনো এই আচ্ছা তারপরেরটা লাস্ট ছিল যেটা, দ্যাটস ইট। একবার মানে এমন না, এবং সেই ওই জায়গাটা, ওই যে ইটগুলো মানে একদম গোল করে রাখা তো উঁচু করে, ওইখানে এভাবে দাঁড়িয়ে আছে একটা ছাতা হাতে নিয়ে, রাত্রে বেলায় এত আলো যে পুরো তাকে দেখা যাচ্ছে। এই জিনিসটা মানে আমি এখনো অনুভব করি। তো যাই হোক, খুব রিসেন্টলি আমি আমার মেয়েকে নিয়ে এবং আমরা একটা ট্রিপ ভিয়েনাতে গিয়েছিলাম। তো ভিয়েনাতে গেলাম এই তো লাস্ট ইয়ার। তো তখন পাঠ্যধারাও ছিল, আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো আমার মেয়েও গিয়েছিল সাথে। তো আমরা যে বাড়িটাতে ছিলাম, তো ওনারা বললো কি যে এত বিজি, আপনারা এত শর্ট টাইমের জন্য এসছেন, এখানে তো অনেক বড় পাহাড়, 7টা রাউন্ড দিতে হয় একটা পাহাড়ে ওঠার জন্য, যেখান থেকে পুরো ভিয়েনা শহরটা এত অদ্ভুত দেখা যায়। তো রাতের ভিয়েনা আমরা চলেন দেখতে যাই। তো তার 2 ছেলে মেয়ে, তারা হাজবেন্ড ওয়াইফ, এবং আমি আমার মেয়ে ওনাদের একটা বড় একটা জিপ গাড়িতে উঠলাম। তো যাচ্ছি, গেলাম, তখন ঠিক রাত 2টা বাজে। 2টা বাজে আমরা যখন উঠছি, রাস্তায় একটা কোনো গাড়ি নেই, একদম চুপ। আর মানে বাইরের দেশে কিন্তু, আমাদের দেশে যেমন মফস্বলে কিংবা গ্রামে যেমন ঝিঝি পোকার শব্দ শোনা যায়, একদম চুপ কালো অন্ধকার, বাইরের দেশগুলোতে কিন্তু অতটা অন্ধকার না, কিন্তু এত নীরবতা, এত নীরব যে সেই নীরবতায় না মনেই হয় পেছন থেকে কেউ কি বলে বসলো কিনা, কি খবর, হ্যালো, এরকম মনে হয়। তো ঠিক যখন আমরা যাচ্ছি, আমরা উঠছি, মানে একটা রাউন্ড দিচ্ছে, কিন্তু তখন আমাদেরকে বললো যে আমরা কিন্তু একটা রাউন্ড, এখন একটা গোল রাউন্ডে যেতে থাকবো। আমরা কিন্তু 7টা পাহাড় উপরে উঠে যাব। ওখানে টাইমিংটা লাগে, ওই 7টা পাহাড় উঠতে টাইমিংটা প্রায় 1 ঘন্টার মতো লাগে, মানে খুব স্পিডে গেলে, কারণ খালি রাস্তা। এবং উঠতে না কেমন যেন লাগে, মানে উঠছি 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 পাহাড়ে উঠছি, বোঝা যায় না এত বড় একটা জায়গায় উঠে গেছে, যে পুরো ভিয়েনা শহর, আলোকিত একটা শহর দেখা যাবে, খুব সুন্দর। তো উঠলাম, ওঠার পরে বড় একটা জায়গা, পুরো সিমেন্ট করা, স্টোনের একটা বড় হিউজ একটা জায়গা, যেখান থেকে সমস্ত যারা দেখতে আসে এই শহরটাকে অত উপর থেকে, তো সেখানে ওখানে গাড়ি টাড়ি রাখে, ওখানে মানে খাওয়া দাওয়া হয়, গান হয়, অনেক কিছু হয়। সেটা হয়তোবা সন্ধ্যা পর্যন্ত কিংবা রাত 10টা পর্যন্ত হয়। আমরা যখন গেছি, কারণ শো শেষ করে আমরা যখন গেছি, তখন তো বাজে রাত 2টো। গেলাম, একটা গাড়ি ছিল, খুব ভয় লাগলো তখনই, কিন্তু না গাটা একদম শিরশির করে উঠতে, হ্যাঁ ঝিমঝিম করে, মানে কেমন জানি লাগছে একটা। আর
অনেক ঠান্ডা বাতাস, হ্যাঁ। খুব শো করে আমরা সবাই কিন্তু আসলে একটু মানে একটু হাইপার ছিলাম, গরম তো আমরা শাল নিয়ে আর বের হই। তো এত ঠান্ডা, সেই সময় একটু একটু ঠান্ডা ছিল, বেশি ঠান্ডা না, বাট ওই সময় এরকম পাহাড়ে কিন্তু অত ঠান্ডা লাগারই কথা, অতটা ঠান্ডা লাগবে ভাবিনি। যাই হোক, আস্তে আস্তে বের হলাম। আমার মেয়ের আবার অনেক সাহস, মানে আমি কেমন আনমোল, কেমন যেন না, মানে একটু গাটা ছমছম করছে না, না ও খুব মজা, ও খুব দেখছে, আমি তো ছবি টবি তুলছি, মানে তারপরে হঠাৎ করে, মানে আমি তোমাকে বলি, পুরো জায়গাটা অনেক হিউজ একটা জায়গা, কিন্তু তারপর আস্তে আস্তে খুব আর্টিস্টিক, ভেরি আর্টিস্টিক। ভিয়েনা তো খুবই সুন্দর, মানে আমার আমার খুব, মানে আমি যেহেতু খুব মানে আর্ট পছন্দ করি, আমার ট্র্যাডিশনাল বিষয়গুলো আমার ভালো লাগে, হ্যাঁ। তো হিস্ট্রি আমার খুব পছন্দ, তো হিস্টোরিক্যাল খুবই। তো একটা চিকন একটা রাস্তা, হ্যাঁ, ওই ওই বড় স্পেসটা থেকে যেতেই একটা ওখানটায়, তো ওইখানে একটা বড় গাছ আছে, গাছের একটা মানে কোনো ডাল টাল মানে শুকনো, ওটাকে একটা বাকেট বানিয়ে গাছ রাখা, খুব আর্টিস্টিক একটা পুরো কাঁচের একটা ঘর, ছোট্ট, সেখানে অনেক জিনিসপত্র রাখা সাজানো। তো খুব মিস করলাম যে একটু সন্ধ্যার দিকে আসলেও অ্যাটলিস্ট কিছু সুন্দর জিনিস কিনতে পারতাম, সব বন্ধ হয়ে গেছে, তো আলো দিয়ে ওটা রাখা, তো খুবই আর্টিস্টিক। তারপরেই একটা সুন্দর একটা ট্রেন, 100 বছরের পুরনো একটা ট্রেন আছে ওখানটায়, আর একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, ওপেন রেস্টুরেন্ট, তো ওটা বন্ধ হয়ে গেছে, এখন শুধু চেয়ার গুলো আছে। ওখান থেকে অনেক বাতাস, পুরো ভিয়েনা দেখা যাচ্ছে। তো আমি তো অনেক চিৎকার করলাম, অনেক গান করছি, হ্যাঁ, মানে আমার খুব ভালো লাগছে। মঞ্জু ভাই বলছে যে ফামিদাপা এখানে কিন্তু ঝামেলা আছে। মজাও আছে, কিন্তু একটু কেমন যেন কিন্তু আমি চাই কি আর এমন। তারপরে হঠাৎ দেখি আমার মেয়ে আর ওনার 2 বাচ্চা নাই ওখানে। ওখানটায় কিন্তু একটা চার্চ আছে, চার্চটা বন্ধ, চারিদিক থেকে বন্ধ। আমরা কিন্তু ঘুরলাম। সো একটা রেস্টুরেন্ট, একটা চার্চ, একটা পিক আপ গাড়ি রাখা, তো পিক আপ আর কি আছে, লোকজন নাই। একটা মেয়েকে আমি একবার দেখেছিলাম, তো চলে গেল সামহাও। আমরা মাত্র এই কয়জনই, তার মানে ওনার 2 বাচ্চা, ওনার হাজবেন্ড ওয়াইফ, আমরা 2জন, 6 জন মানুষ। আমরা অন্ধকার আলোতে একটু ছবি তুলছি, হঠাৎ করে আম্মু একটু আসো তো এখানে, তুমি কি শুনতে পাচ্ছ কিছু? কে যেন চিৎকার করছে। আমি বলছি যে আনমল তুমি চলে আসো, এদিকে চলে আসো, হ্যাঁ। মানে আমি যেখানে ছবি তুলছি ওখান থেকে 10 পা দূরে গির্জাটা, হ্যাঁ। তো ওই চার্চটার ওখানটায় একদম চারিদিকে বন্ধ, কিন্তু কিন্তু কোনো সাউন্ড আসার কথা না। তারপরে ওই 2 বাচ্চা, আন্টি আসেন, ওর মাকে ডাকছে, মা আসো দেখো শব্দটা। আমি গেলাম, আনমল, আমরা সত্যি ওখানটা একজন না চিৎকার করছে, আ আ এরকম করে চিৎকার হচ্ছে। আমার মেয়ে তো একদমই খুবই অস্থির, কারণ ও না কোনো কিছু নিতে পারে না, বলছে নিশ্চয়ই এখানে কেউ কাউকে টর্চার করছে, আম্মু আমরা পুলিশকে ফোন করব। ও বলছে, আমি বললাম যে আনমল তুমি একটু শান্ত হও, আ আ বাট এরকম মানে চিৎকার, কিন্তু কোনো দিকে কিন্তু খোলা নাই। এবং শব্দটা কোথা থেকে আসছে আমি জাস্ট বলি, ওখানে একটা হোল, মানে একটা টিনের একটা চোঙার মতো আছে, ওই হোলটা থেকে শব্দটা আসছে। এবং আমরা আরো ঘুরলাম, মঞ্জু ভাই আবার দেখলো আনমল যখন খুবই হাইপার হয়ে গেছে যে কেউ বোধহয় ইয়ে করছে, তখন আমি বললাম যে আনমল তুমি চুপ করো, আমরা দেখতে শব্দটা শুনতে থাকলাম। তারপর মঞ্জু ভাই বললো, যখন আসলো আমি শব্দটা পেলাম, বাচ্চাগুলো পেয়েছে, তারপরে আমরা ইয়ে করছি, শব্দটা অনেকক্ষণ, তারপরে কিছুক্ষণ পরে চুপ হয়ে গেল। আনমলকে কিছুতেই বোঝানো যায় না যে আনমল এখানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো লাইট জ্বলে না, কিছু নাই, চারিদিকে বন্ধ, তুমি দেখো, এটা তুমি একটা জাস্ট ইমাজিনেশন, নাথিং এলস। কিন্তু আমরা আসলে কিন্তু এটা আমার মেয়েকে সান্ত্বনা দিচ্ছিলাম, বাট আপনি নিজেও আমরা শুনেছি শব্দটা শুনেছি, এবং শব্দটা শোনার পরে ওখান থেকে যখন আমরা না তাড়াতাড়ি করে, আর 1 মিনিটও দাঁড়াবো না, মঞ্জু ভাই বলছে তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, আর 1 সেকেন্ড এখানে থাকা যাবে না,
এবং পুরো আমাদের শরীর যে আমি বলতে পারবো না আমাদের কি অবস্থা। এবং আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠলাম এবং আমরা সবাই চুপ। এই যে 7টা আবার পাহাড় নামছি, একটা কোনো কথা কেউ আর বলতে পারিনি। এবং আমাদের সবার মানে আমি বলতে পারবো না কি অবস্থা। ওই চার্চটা বন্ধ, চারিদিকে কোনো মানুষ নাই। এবং যে গাড়িটা ছিল, ওখানে একটা গাড়ি ছিল, ওই গাড়িটার কোনো মানুষ ছিল না, গাড়িটা নাই। আমি জানি না ওটা আসলে কি। এবং আমরা বাসা পর্যন্ত সবাই চুপ, একদম চুপ। কারণ ওই প্রত্যেকটা জায়গায় মানে যখন আমরা ঘুরে ঘুরে নামছি না, ওই সময়টায় সবাই চুপ। হঠাৎ করে যখন একটা কুকুর চলে গেল আমাদেরকে ক্রস করে, ওই সময় আমরা মানে আবার আরেকটা ভয়। তো সেই ভয়টা নিয়ে আমরা বাড়িতে ফিরে আসলাম। ওকে, এটাও তো বেশ ভয়ঙ্কর ছিল। খুবই যাই হোক, আমরা মোটামুটি এখন শেষের দিকে চলে এসেছি এবং আমরা আপনার অগণিত ভক্ত যারা আছেন, যারা এখন শুনছেন আপনাকে, আমি তাদের উদ্দেশ্যে বলতে পারবো যে অনেকেই বলেন যে অনেক ভয় পাই, ঘুম ভেঙে উঠে একটা কিছু এক্সপেরিয়েন্স করলো বা সামনে এরকম একটা কোনো পরিস্থিতির মানে সম্মুখীন হলেন যখন আপনি, তখন সাধারণত এই সময় এসে আপনি কি করেন এবং যারা এরকম পরিস্থিতির সম্মুখীন হন তাদের কি করা উচিত, এটা আমরা লাস্ট এটা দিয়ে শেষ করব। আমরা আসলে এই পরিস্থিতিগুলো হয় অনেক সময় অনেক ইন্টারেস্ট থেকে, অনেক বিশ্বাস থেকে। মানুষের অনেক সময় হয় কি স্বপ্ন দেখে, মানুষ অনেক সাহসকে নিজের ভেতরে ধারণ করতে চায়, কিন্তু সেই সাহসটা হয়তো নেই। তখন কল্পনায় অনেক কিছু মরীচিকার মতো এসে দাঁড়ায়। তো আমি বলবো নিজের বিশ্বাসের কাছে নিজের হেরে যাওয়াটা ঠিক না। যা কিছুই হোক না কেন তার মোকাবেলা করা, আমি মানুষ, সেটাই আমার দায়িত্ব। এবং আমাকে সবকিছুর সঙ্গেই পরিচিত হতে হবে, কারণ তা না হলে আমার এই বেঁচে থাকাটা, আমার এই পথ চলাটা আসলে সঠিক হবে, সুন্দর হবে। সুন্দর করার জন্যই, অনেক ভালো থাকার জন্য, এই জীবনে এগিয়ে যাওয়ার জন্য সবকিছুরই অভিজ্ঞতা দরকার। একদম সত্যি তাই। অনেক ধন্যবাদ এবং এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আরো একবার আপনাকে জানাচ্ছি এই পবিত্র ঈদুল ফিতরের অনেক 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 শুভেচ্ছা। আমার খুব ভালো লাগছে আসলে আজকে এই ফুর্তির এই ভুতুরে আড্ডায় এসে আমি আমার সত্যিকারের অভিজ্ঞতা শেয়ার করলাম। হয়তো আরো অনেক সময় অনেকেরই যেগুলো শুনি সেগুলো নিয়েও আমি ভাবি। আর ভাবনার জায়গাগুলো আমাদের সুন্দরভাবে ভাবনাতেই থাকুক, ঈদটা আনন্দে কাটুক। এবং আমার নতুন একটা অ্যালবাম রিলিজ হয়েছে, ইচ্ছে হয় এই গানগুলো শুনলে মনে হয় আসলে অনেক খুশি হব আমি। অবশ্যই খুব মিষ্টি ভয়টা একদমই কেটে যাবে, কারণ নকিব খান এবং পিলু খানের সুরে, জুলফিকার রাসেলের কথায় এত মিষ্টি মিষ্টি গান গিয়ে আমার মনে হয় ভালোই লাগছে। এবং ভূতদেরকেও অনেক শুভেচ্ছা। আপনারা ভূতরা, আপনারা আমার গান শুনবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম ফাহমিদা নবীর সাথে এবং আমরা এখন আবারও আমরা চলে যাব আমাদের রেগুলার এপিসোডের যে সমস্ত সেগমেন্ট থাকে সেই সেগমেন্টে ফিরে আসছি একটু পরে, একটা ছোট্ট ব্রেকের পরে।